মেথড অফ বিম এটা আমরা পড়াচ্ছিলাম এবং আমাদের এই বেশ অনেক কয়েকটা অঙ্ক আমরা করাই ফেলছি, ঠিক আছে। তার ভিতর হচ্ছে যে আমাদের এই এক্সাম্পল পাস হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এক্সাম্পল 6 ওইটা তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এক্সাম্পল 7 করছি, এক্সাম্পল 8টাও আমরা করছি, এক্সাম্পল 9 যেটা এটা বাড়ির কাজ হোমওয়ার্ক, এটা নিজেরা করবা। এক্সাম্পল 10টা আমি এখন করাই দিব। এক্সাম্পল 10, আচ্ছা তোমরা হচ্ছে ড্যাফোডিলের দিয়ে ঢুকলে সরাসরি ঢুকতে পারবা, কিন্তু বাইরের মানে দিয়ে কি বলে বাইরের মেল দিয়ে যদি ঢুকো তখন হয়তো এটা অ্যাডমিট করা লাগবে আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে, তো 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। তো 10 নম্বর অঙ্কটা হচ্ছে বেসিক্যালি 7-এর সাথে এটা কানেকশন, মানে সেম অঙ্কই, ঠিক আছে। 7 নম্বরে আমাদের কি ছিল যে একটা সিম্পল সাপোর্টেড বিম, সেখানে একটা এই 120 কিলো নিউটনের একটা পয়েন্ট লোড ছিল, ঠিক আছে, এবং পয়েন্ট লোডটা ছিল 1.8 মিটার দূরে। আচ্ছা, আর টোটাল বিমের লেন্থ হচ্ছে 5.4 মিটার, এক সাইডে 1.8 আর আরেক সাইডে 3.6 এরকম ছিল। তো এই বিমটার জন্য আমাদের ডি পয়েন্টের ডিফ্লেকশন কত সেটা আমাদের বের করতে বলা হয়েছিল। তো সেটা আমরা অলরেডি বের করছি এবং এটা আমরা দেখছি যে 10.48 মানে প্রায় 11 মিলিমিটার মতো ডিফ্লেকশন হয়, ঠিক আছে, এটা আমরা দেখছি। তো এখন হচ্ছে যে এই সেম ম্যাথের সেম প্রবলেম, ঠিক আছে, এটার জন্য এখন আরো নতুন দুইটা প্রশ্ন। তারপর তার একটা কি, একটা হচ্ছে যে ফাইন্ড দি স্লোপ থিটা এ অফ দি ফলোইং বিম এবি, তার মানে এবি বিমের এ পয়েন্টের স্লোপ কত সেটা জানতে চাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছে যে সেটা হচ্ছে ফাইন্ড দি লোকেশন এন্ড ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা ম্যাক্স, তার মানে হচ্ছে যে এই বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হবে, সেটার লোকেশনটা কোথায় এবং সেটার মানটা কত, ম্যাগনিটিউডটা কত, এটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো তাহলে কোশ্চেন দুইটা বুঝছো কিনা বলো? কোশ্চেন দুইটা তো ক্লিয়ার নাকি? যে একটা হচ্ছে যে একজন একটু রেসপন্স করবা, ঠিক আছে, আমার সাথে সাথে এক দুইজন একটু রেসপন্স করবা, তাহলে বোঝা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেন দুইটা আমরা বুঝতে পারছি কিনা দেখো তোমরা। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে বলো কি কি চাচ্ছে, কি কি বের করা লাগবে? স্যার স্লোপ বের করা লাগবে এ পয়েন্টে, আর হচ্ছে হ্যাঁ। ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে তাহলে এখন স্লোপ যদি এ পয়েন্টের বের করতে হয় তাহলে এখন আগের মতো সিস্টেম, আমাদের একটা লাগবে অরিজিনাল লোডের জন্য আর একটা হচ্ছে ভার্চুয়াল লোডের জন্য। অরিজিনাল লোডের জন্য আমাদের আর নতুন করে করা লাগবে না, এটা আমরা অলরেডি 7 নম্বরে একবার করে রাখছি। তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে যে বাম সাইডে হচ্ছে 80x আর রাইট সাইডটা হচ্ছে মানে ডান সাইডে বা রাইট সাইডে হচ্ছে 40x, ঠিক আছে, এটা মনে আছে তো নাকি? গত ক্লাসে করাইছিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে যে অরিজিনাল লোডের জন্য এটা আমাদের বিএমডি যে 80x এবং 40x, ঠিক আছে। এখন ভার্চুয়াল লোডেরটা আমাদের লাগবে। আচ্ছা, এখন ভার্চুয়াল লোডের জন্য কি করব আমরা? আমরা হচ্ছে এ পয়েন্টে আমাদের স্লোপটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা 1 ইউনিট যে ফোর্সটা বা মোমেন্টটা যেটা প্রয়োগ করব সেটা আমরা এ পয়েন্টে প্রয়োগ করব। তো এখন যেহেতু স্লোপ বের করতে বলছে, তো এখন 1 ইউনিট লোড দিব নাকি মোমেন্ট দিব, কি দিব বলো? মোমেন্ট। হ্যাঁ, 1 ইউনিট মোমেন্ট দিব। তাহলে আমরা এখানে 1 কিলো নিউটন মিটার, ঠিক আছে, এরকম মানের একটা মোমেন্ট আমরা দিলাম। মোমেন্ট দেওয়ার ফলে এখন আমাদের সাপোর্টে কিছু রিঅ্যাকশন তৈরি হবে স্বাভাবিকভাবে। তাহলে এখন সেই সাপোর্ট রিঅ্যাকশনগুলো কত সেগুলো আমরা বের করব, ঠিক আছে। তাহলে সেটা তোমরা বের করতে পারবা সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, এ পয়েন্টে তুমি সামেশন অফ মোমেন্ট নিলেই সেটা বের হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে সামেশন অফ এম ইকুয়াল টু 0 এম এ এটা যদি লিখি, তাহলে এবার কি কি থাকে বলো তো, কি কি আসবে? প্রথমে এই মোমেন্টটা আসবে 1, ঠিক আছে, এটা আসবে। তারপরে কি আসবে বলো? মাইনাস আরবি ইনটু এল। হ্যাঁ, তার মানে এই বি পয়েন্টে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে, তাহলে মাইনাস আরবি ইনটু 5.4 মানে লেন্থ যেটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা যদি সলভ করো তাহলে আরবি এর মান কত আসে? 1/5.4, ঠিক আছে। তাহলে 1/5.4 এটা হচ্ছে আরবি এর মান। আচ্ছা, এখন আমরা যদি সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0 লিখি, সামেশন অফ ভার্টিক্যাল 0 লিখলাম, তাহলে কি কি আসবে? 1. RA প্লাস আরবি, হ্যাঁ RA প্লাস আরবি ইজ ইকুয়াল টু কত? কোনো ফোর্স আছে না মোমেন্ট আছে, কি আছে? 0 আসবে এটা, হ্যাঁ, কারণ হচ্ছে ভার্টিক্যাল কোনো ফোর্স নাই, মোমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু মোমেন্ট তো আর এই ভার্টিক্যাল ফোর্সের হিসাবে তো আর মোমেন্ট আসে না। তাহলে ভার্টিক্যাল ফোর্স যেহেতু নাই তার মানে হচ্ছে যে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে সেখান থেকে এখন বলো যে তাহলে RA কত?
আর এর সমান হচ্ছে মাইনাস হ্যাঁ -1/5.4 হ্যাঁ হ্যাঁ, তাহলে -1/5, তার মানে নিচের দিকে, এটা বেসিক্যালি মাইনাস মানে হচ্ছে নিচের দিকে 1/5.4। তাহলে আমরা সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করে ফেলছি। সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করে ফেলার পরে, ঠিক আছে, যাদের খাতা আছে তারা লিখতে পারো, ঠিক আছে। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করে ফেলছি, বের করে ফেলার পরে এখন আমরা তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি। এসএফডি করতে পারো চাইলে, এসএফডি করলাম এবং তারপর বিএমডি, অথবা চাইলে তুমি যদি সরাসরি বুঝতে পারো তাহলে সরাসরি একবারে বিএমডি করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে হচ্ছে এখন দেখো এই যে বিএমডি করছে ওরা, যে প্রথমে এই যে এসএফডি করেই করো তুমি, সমস্যা নেই। তো বিএমডিটা করলে সেটা হচ্ছে যে এরকম আসছে, পজিটিভ একটা বিএমডি আসছে, এবং এখানে এই যে সর্বোচ্চ মান এটা হচ্ছে 1 আর কি, ঠিক আছে, সর্বোচ্চ মানটা হচ্ছে 1। এখন এটা যদি হয় তাহলে এটার জন্য এখন একটা ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন কয়টা হবে বলো? একটা হবে, দুইটা হবে, তিনটা? কয়টা হবে ইকুয়েশন? স্যার একটা। একটাই হবে, একটাই, কারণ একটাই তো সেগমেন্ট, তাহলে ইকুয়েশন একটাই হবে। হ্যাঁ, তাহলে এখন সেই একটা ইকুয়েশন, সেটা তুমি আগে যেভাবে শিখছো, 2-3টা মেথডে শিখছিলা, যে কোনো মেথডে, যেমন ফর এক্সাম্পল এটা ঐকিক নিয়ম দিয়েই করা যাবে, ঠিক আছে। আমি যদি এটা এই সেট থেকে যদি আমি রাইট সেট থেকে যদি এক্স ধরি, ঠিক আছে, রাইট সেট থেকে এক্স ধরলাম, ঠিক আছে, এখন তুমি ঐকিক নিয়ম করলেই হবে, ঠিক আছে। তোমার টোটাল লেন্থ কত? বিমের টোটাল লেন্থ কত বলো তো? বিমের টোটাল লেন্থ কত? 5.4 তাহলে হ্যাঁ, তাহলে 5.4 মিটারে ঐকিক নিয়ম করতেছি, ত্রিভুজটা দেখো, 5.4 মিটারে মোমেন্টের মান কত হয়? 1। হ্যাঁ, 5.4 মিটারে মোমেন্টের মান হয় 1। তাহলে 1 মিটারে কত? 1/5.4। তাহলে x মিটারে কত? x বাই 5.4। তাহলে এটাই হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। তাহলে এই যে x/5.4 এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন, ঠিক আছে। মোমেন্টের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তবে খেয়াল রাখতে হবে এই ইকুয়েশনটা কিন্তু রাইট সাইড থেকে আসতেছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের তাহলে রোটেশন বের করার জন্য আমরা প্রথমে ফর্মুলা লিখলাম যে ইন্টিগ্রেশন অফ বড় এম ছোট এম ডিভাইডেড বাই ইআই ডিএক্স লিখলাম। এখন এটা লেখার পরে দেখো, এখন আমাদের বড় এম এর যে ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, বড় এম এর যে ইকুয়েশনটা ছিল ওইটা কিন্তু দুইটা সেগমেন্ট ছিল, একটা হচ্ছে 80x আর একটা হচ্ছে কত বলো? একটা 80x আর একটা কত? 40x। হ্যাঁ, এখন এইখানে দুইটা সেগমেন্ট, আর এইখানে ছোট এম এর জন্য আমার সেগমেন্ট আছে একটা। তাহলে বেসিক্যালি সেগমেন্ট কিন্তু দুইটাই করা লাগবে। একটা ডায়াগ্রামে যদি দুইটা সেগমেন্ট থাকে আর একটা যদি একটা থাকে, তাহলে দুইটাকে ম্যাশ আপ করলে কিন্তু আলটিমেটলি দুইটাই কিন্তু করতে হবে সেগমেন্ট, ঠিক আছে। তাহলে তুমি ইন্টিগ্রেশনটাকে তুমি দুইটা সেগমেন্টে ভাগ করে ফেলো। এখন ভাগ করে ফেলার পরে এখন তোমার খেয়াল করতে হবে যে কোন সেগমেন্টটা কোন পাশ থেকে আসতেছে। এখন তুমি খেয়াল করো যে এই পাশে 80x টা কিন্তু লেফট থেকে আসতেছে আর 40x টা কিন্তু রাইট থেকে আসতেছে, ঠিক বলতেছি তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এই বড় এম এর হিসাবটা যদি এরকম হয়, তাহলে ছোট এম এর হিসাবটাও ওইভাবে করতে হবে, একটা লেফট থেকে নিতে হবে আর একটা রাইট থেকে নিতে হবে, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লিমিট। এখানে আমি যখন লেফট থেকে নিব, ঠিক আছে, আমি যখন লেফট থেকে এটা নিব, তখন এটার লিমিটটা কত হবে বলতে পারো? 0 থেকে কত? 1.8। 1.8 আর রাইট থেকে যখন আসবো তখন 0 থেকে কত? 0 থেকে 3.6 3.6 এক্স্যাক্টলি। তাহলে রাইট থেকে আসলে হবে 0 থেকে 3.6 আর লেফট থেকে গেলে হবে 0 থেকে 1.8। এইগুলো হবে লিমিট, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে সেইটাই করা হয়েছে। এখানে এক্সাম্পলটাতে আমরা যদি এখানে যদি দেখি, ঠিক আছে, এখানে তুমি এক্সাম্পলটাতে আমি আরেকটু জুম করতেছি, দেখো এই 0 থেকে 1.8 একটা লিমিট, ঠিক আছে, আর 0 থেকে 3.6 একটা লিমিট, যেটা রাইট সাইড থেকে আসতেছে। এবং দেখো লেফট সাইড থেকে আসলে এটার ইকুয়েশন হচ্ছে 80x আর রাইট সাইড থেকে আসলে এটার ইকুয়েশন হচ্ছে কত? 40x। সেটা লিখে দিছে। এখন হচ্ছে ছোট এম এর ইকুয়েশন। এখন ছোট এম এর ইকুয়েশন এইটা হচ্ছে x/5.4। তবে খেয়াল করতে হবে এটা কিন্তু রাইট সাইড থেকে আসতেছি, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে রাইট সাইড থেকে যদি আসতে থাকি, তাহলে এই সেকেন্ড যে সেগমেন্টটা এইটা কিন্তু রাইট থেকে আসতেছে। তাহলে এইখানে আমরা চোখ বন্ধ করে x/5.4 বসাই দিতে পারবো, কারণ এটা রাইট থেকেই এটার হিসাবটা হচ্ছে। কিন্তু এই 1 নম্বর যে সেগমেন্টটা, ঠিক আছে, দুইটা তো সেগমেন্ট 1 আর 2। এখন 1 নম্বর যে সেগমেন্টটা, এই সেগমেন্টে এই 80x টা কিন্তু লেফট সাইড থেকে হিসাব করছি।
তাহলে 80x টা যদি লেফট সাইড থেকে হিসাব করি তাহলে আমার ছোট এমটাও লেফট সাইড থেকে হিসাব করতে হবে। এইটা আমি ওই রাইট সাইডের ওই ইকুয়েশন বসাইতে পারবো না। দ্যাট মিন্স এখানে x বাই 5.4 এটা বসানো যাবে না। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? স্যার আবার বলবেন, বাম পাশেরটা বুঝলাম না। 1 মাইনাস বাম পাশেরটা দেখো, এই যে বড় এম এর ইকুয়েশনটা যখন করছিলাম, বড় এম এর ইকুয়েশন এইখানে এই যে 80x, এটা x টা কোন পাশ থেকে হিসাব করা হয়েছে? লেফটের থেকে। লেফটের থেকে, ঠিক আছে। তাহলে এখন ছোট এম এর হিসাবটা কোন পাশ থেকে করতে হবে? লেফট। লেফটের থেকে। এখন এখানে যে ইকুয়েশন যেটা বানাইছো যে x বাই 5.4, এটা তো রাইট থেকে হিসাব, ঠিক আছে। তো লেফট থেকে তো এটা হবে না, তাহলে তুমি তো এখানে ওই ইকুয়েশন তো বসাইতে পারবে না, ঠিক আছে। রাইটেরটার জন্য বসাই দিছি আমরা, x বাই 5.4 বসাই দিছি, রাইটেরটার জন্য বসানো হয়েছে, কিন্তু লেফটের ওখানে আর বসানো যাচ্ছে না, ঠিক আছে। দ্যাট মিন্স এই জায়গাটাতে আর বসানো যাচ্ছে না, ঠিক আছে। করলাম কেন আমি এখানে? এটা এখন তৈরি করতে হবে, এখন এটা তৈরি করলে এটা আসবে, এখন আমরা সেটা তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, আমরা এখানে একটা সেকশন কাটি এবং এই লেফট থেকে এবার x হিসাব করি, লেফট থেকে x হিসাব করে আমরা একটা সেকশন কাটলাম, ঠিক আছে। কাটছি, এখন যদি কাটি তাহলে এখন হিসাব করি আমরা যে কি আসে। তাহলে এখানে আমরা লেফট সাইড থেকে আমরা হচ্ছে যে একটা সেকশন কাটছি, এখানে আমাদের একটা m তৈরি হচ্ছে, এইখানে একটা 1 আছে এবং এইখানে একটা 1/5.4 আছে, এতটুকুর মান হচ্ছে x। আচ্ছা, এখন তুমি হিসাব করো দেখি যে ইকুয়েশনটা, আমরা লেফট সাইড থেকে একটা সেকশন কাটছি, তাহলে সামেশন অফ m = 0, তাহলে কি কি আসবে বলো? এখানে হচ্ছে মোমেন্ট তো দুইটা মোমেন্ট আসবে, 1 মাইনাস m, তারপর হচ্ছে এই ফোর্সটা আসবে না? ফোর্সটা আসবে তো 1/5.4 into x। হ্যাঁ, তাহলে 1/5.4 into x, তার মানে একবারে x/5.4 লিখে দিই = 0, ঠিক আছে। এখন এখান থেকে m টাকে যদি ওই পাশে পার করে নেই, তাহলে m = 1 মাইনাস x/5.4, ঠিক আছে। এইটা আসতেছে ইকুয়েশন, যদি লেফট থেকে এটা হিসাব হয়। বুঝা গেল? জি স্যার। তাহলে সেই ইকুয়েশনটা এখানে বসাই দিয়েছে 1 মাইনাস x/5.4। তার মানে কিছুই না, জাস্ট এক সহজ যে জিনিসটা আমি তোমাকে মনে রাখতে বলছি যে বড় এম এর হিসাব লেফট থেকে করছে, তাই ছোট এম এর হিসাবটাও লেফট থেকে করব। আবার 2 নম্বর সেগমেন্টে বড় এম এর হিসাবটা রাইট থেকে করছে, তাই ছোট এম এর হিসাবটাও রাইট থেকে করা হয়েছে। জাস্ট এতটুকুই, এর থেকে বেশি কিছু না। এবং লিমিটটাও সেইভাবে বসানো হয়েছে। তাহলে বসাই দিলে হিসাব নিকাশ করলা, তারপর ইআই এর মান বসাইলা, তারপর দেখো কি আসছে, 0.00675 রেডিয়ান, ঠিক আছে। এখন এটা কি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কে বলতে পারবা? ক্লকওয়াইজ। কারণ কি? পজিটিভ ভ্যালু আইছে। পজিটিভ ভ্যালু। আর আমরা এই যে 1 যে প্রয়োগ করছিলাম সেটা কোন দিকে দিছিলাম? এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দিছিলাম, এবং ফাইনালি হ্যাঁ আমরা এই যে 1 দিছি সেটা ক্লকওয়াইজ দিছিলাম, এবং ফাইনালি আমরা অ্যানসার পাইছি পজিটিভ। তার মানে আসলে ক্লকওয়াইজটা ঠিক আছে, তার মানে এই রোটেশনটা ক্লকওয়াইজ দিকেই হচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার, ঠিক আছে। স্যার অঙ্ক করলাম, ধরেন আমার মোমেন্ট ধরা উল্টা হইছে, মাইনাস হইছে, অঙ্ক তাহলে মাইনাস আসলে পাশের ব্র্যাকেটে লিখে দিবা অ্যান্টি ক্লকওয়াইজ, এই আর তো কিছু না। তাহলে আমরা 1 নম্বর সেগমেন্টটা শেষ করলাম, এটা কিছুই না, খুবই সহজ, ওই আগের অঙ্কগুলো যেভাবে করছি ওইভাবেই। আচ্ছা, এখন আমাদের মূলত 2 নম্বর সেগমেন্টটা হচ্ছে মানে মূল, কারণ এটা নতুন জিনিস, এটা এর আগে আমরা করি নাই, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের এখন দেখতে হবে যে লোকেশন এবং ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা ম্যাক্স, ঠিক আছে। আচ্ছা, তো এইটা যে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় হবে, ঠিক আছে, এইটা কে বলতে পারবে? মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা মিড পয়েন্টে হবে না, কারণ মিড লোডটা তুমি স্যার সি পয়েন্টে হবে। হবে না। তাহলে কোন পয়েন্টে হবে? সি পয়েন্টে হবে। হ্যাঁ, তাহলে তুমি বলতেছো যে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা সি পয়েন্টে হবে, তাই তো? আচ্ছা, কিন্তু না, ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা সি পয়েন্টে হবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম মোমেন্ট সি পয়েন্টে হবে, কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশন সি পয়েন্টে হবে না। আমি যদি ডায়াগ্রামটা খেয়াল করি, আবার আমি বারবার 7 নম্বরে যাচ্ছি, ডায়াগ্রামটা যদি আবার খেয়াল করি তাহলে দেখো এই ম্যাক্সিমাম মোমেন্ট কোন পয়েন্টে হইছে? সি পয়েন্টে। সি পয়েন্টে। এটা আমি তোমাকে আর্টস পড়ানোর সময় বলছিলাম না যে পয়েন্ট লোড থাকলে যেখানে পয়েন্ট লোড থাকবে ম্যাক্সিমাম মোমেন্ট ওই পয়েন্টেই হবে, এটা বলছিলাম কিনা আর্টস পড়ানোর সময়? জি স্যার। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, নট ডিফ্লেকশন। ওইটা বলা হয়েছিল যে ম্যাক্সিমাম মোমেন্ট ওইখানে হবে যেই পয়েন্টে পয়েন্ট লোড থাকবে,
ঠিক আছে, এখন তাহলে ডিফ্লেকশনটা কোথায় হবে? তো সাধারণত মোমেন্ট ডায়াগ্রাম আর ডিফ্লেকশন ডায়াগ্রাম এটা একটা আরেকটা রিভার্স হয়, উল্টো হয়, বুঝতে পারছি? একটা একটা কি হয়, রিভার্স। যেমন হচ্ছে ধরো তুমি এই যে মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এইরকম। আচ্ছা আমি একটু রাখতেছি আবারও। ধরো মোমেন্ট ডায়াগ্রামটা এইরকম, ঠিক আছে, এবার ডিফ্লেকশনটা হবে যে এইরকম। এখন তুমি খেয়াল করে দেখো সর্বোচ্চ মোমেন্ট হচ্ছে সি পয়েন্টে, তাই তো? কিন্তু দেখা যাবে কি যে সর্বোচ্চ ডিফ্লেকশন হচ্ছে অন্য একটা পয়েন্টে, সেটা হুবহু সি পয়েন্টে হচ্ছে না। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, তার মানে হচ্ছে যে সর্বোচ্চ ডিফ্লেকশনটা ওটা সি পয়েন্টের নিচে হবে না, ওটা হয়তো আশেপাশে যে কোনো জায়গায় হবে। তো এখন সেটা আমি তাহলে কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য এটা ডবল ইন্টিগ্রেশন মেথডটা যেভাবে শিখছিলা তোমরা, ঠিক ওইভাবে আমরা বের করবো এটা। মানে এই সেকেন্ড অংশের সাথে ইউনিট লোডের কোনো কাজ নাই, এই সেকেন্ড অংশটার সাথে পুরাটাই হচ্ছে এটা ডবল ইন্টিগ্রেশনের ব্যাপার। ঠিক আছে, এটা পুরোটাই ডবল ইন্টিগ্রেশনের ব্যাপার। এখন সেটা তাহলে কিভাবে করা যায়? সেটা করার উপায় হচ্ছে প্রথমে মোমেন্টের একটা ইকুয়েশন বের করব, তারপর মোমেন্টের ইকুয়েশনটাকে একবার ইন্টিগ্রেশন করব। তাহলে মোমেন্টকে একবার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, কে বলতে পারবে? ডিফ্লেকশন না, মোমেন্টকে একবার ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন পাওয়া যায় না। স্লোপ মেবি স্যার। ঢাল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রোটেশন পাওয়া যায়। এবার সেই রোটেশনটাকে আবার ইন্টিগ্রেশন করব, তার মানে দুইবার ইন্টিগ্রেশন করলাম। এইবার কি পাওয়া যাবে? এইবার ডিফ্লেকশন পাওয়া যাবে। এইবার তখন ডিফ্লেকশন পাওয়া যাবে, deflection এক্স্যাক্টলি। পাওয়া এইবার এখন সেটা ডিফ্লেকশন পাইলাম, সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই ডিফ্লেকশনের যে ইকুয়েশনটা পাবো সেখানে কিছু কনস্ট্যান্ট চলে আসবে, C1 C2 এরকম কিছু কনস্ট্যান্ট চলে আসবে জি স্যার। ইন্টিগ্রেশন করতে গিয়ে। এখন C1 C2 এর মান তো আমি জানি না, ওগুলোকে আবার এই যে বাউন্ডারি কন্ডিশন দিয়ে সেই মানগুলো বের করতে হবে। বের করার পরে তখন হচ্ছে আমরা ডিফ্লেকশনের ইকুয়েশনটা পেয়ে যাব, তখন সেই ইকুয়েশন থেকে আমরা সর্বোচ্চ ডিফ্লেকশনটা বলতে পারবো বা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড পার্টটা যেটা আছে সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় হচ্ছে বা কত হচ্ছে, এইটার সাথে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এটার সাথে ইউনিট লোড মেথডের কোনোই সম্পর্ক নাই। এটা টোটালটাই তোমাদের আগে শেখা মেথড, সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন মেথড, যেটা তোমরা আগে শিখছো হুবহু সেম সেই জিনিসটাই এখানে। আমি তারপরেও রিভিউ আমি ভেঙে ভেঙে করাচ্ছি, সমস্যা নাই, কিন্তু জাস্ট এতটুকু মাথায় রাখো যে এইটা হচ্ছে যে তোমার সেই আগের মেথডটাই। ঠিক আছে, আচ্ছা ওকে। তো তাহলে এখন আমাদের এটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রথমেই লাগবে মোমেন্টের ইকুয়েশন, ঠিক কিনা? তারপর সেইটাকে আমরা দুইবার ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের প্রথমেই লাগবে মোমেন্টের ইকুয়েশন। এবং এইটা কিন্তু কোনটা বলতে পারো, অরিজিনালেরটা না ভার্চুয়ালেরটা? কোন মোমেন্টের ইকুয়েশন কোনটা? অরিজিনাল। এইটার সাথে এইটার সাথে কিন্তু ইউনিট লোডের কোনো সম্পর্ক নাই, তার মানে এটা কিন্তু টোটালটাই ওই যে অরিজিনাল থেকে আসবে। তাইলে এখন অরিজিনাল যে আমার যে মোমেন্ট যেটা ছিল আর কি মোমেন্টের ইকুয়েশন, এটা তো দুইটা ইকুয়েশন ছিল, দুই সেগমেন্টের জন্য দুই রকম। এক পাশে ছিল হচ্ছে কি 80x, আর এক পাশে ছিল কত 40x। ঠিক আছে, কিন্তু এখন এরকম দুইটা ইকুয়েশন থাকলে তাহলে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব? তাই না, ইন্টিগ্রেশন তাহলে তো আমরা করতে পারবো না, তো দুই সাইডে দুই রকম ইকুয়েশন। আমরা চাচ্ছি কি এই একটা ইকুয়েশন চাচ্ছি, আমরা একটা ইকুয়েশন দিয়ে এই দুইটা সেগমেন্টকে আমরা কভার করব। ঠিক আছে, তাহলে একটা ইকুয়েশন দিয়েই আমরা দুইটা সেগমেন্টকে কভার করব। দুইটা অ্যাভারেজ করে নিলে হয় না? না না সেটা না, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা একটা ইকুয়েশন দিয়ে দুইটাকে কভার করব। এটা কিভাবে করা যায় দেখো, আমি লিখতেছি। এইটা ছিল, আচ্ছা এই রিঅ্যাকশনটা কত ছিল? এটা 80 নাকি 80 আর এটা হচ্ছে 40? 40। আচ্ছা তাহলে আমি এখন লিখতেছি, দেখো আমরা মোমেন্টের ইকুয়েশন লিখতেছি। এই জায়গায় যদি সেগমেন্ট কাটি মানে এক নম্বর সেগমেন্টে, তাইলে আমাদের ইকুয়েশন কত? 80x। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, এতটুকু কি কোনো সমস্যা আছে? যে আমরা যদি এইটা হচ্ছে এক নম্বর সেগমেন্ট, এইটা হচ্ছে এই মানে লোডের এই পাশটা হচ্ছে দুই নম্বর সেগমেন্ট, আমরা এক নম্বর সেগমেন্টে যদি সেকশন কাটি তাইলে আমাদের এটার মোমেন্ট কত আসবে? 80x। এই তো জাস্ট হচ্ছে রিঅ্যাকশন 80 আর তার সাথে ডিসটেন্স x, তাহলে 80x। আচ্ছা এটা আমরা এই যে বিএমডি থেকেও এখানে আমরা দেখাইছি যে 80x। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে আমরা দুই নম্বর এই সেগমেন্ট এইখানে যদি আমরা সেকশন কাটি, ঠিক আছে, তখন আমরা কত বলতেছি? 40x বলতেছি, কিন্তু সমস্যা হচ্ছে সেই 40xটা তো রাইট থেকে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি সিঙ্গেল একটা ইকুয়েশন চাচ্ছি, তাহলে আমার এইটাও কিন্তু আমার লেফট থেকে হিসাব করতে হবে, ঠিক কিনা? তাহলে দুইটার না, এইটাও আমার কি লেফট থেকেই হিসাব করতে হবে। আমি যেহেতু সিঙ্গেল একটা ইকুয়েশন চাচ্ছি, তাহলে এইটাও আমার লেফট থেকে হিসাব করতে হবে। তাহলে এখন এইটা যদি আমি লেফট থেকে যদি হিসাব করি, তাহলে এখন দেখো এখন তাহলে তোমার এই যে ইকুয়েশনটা কি হবে বলো?
80x হবে প্রথমে প্রথমে কিন্তু 80 ইনটু x ফোর্সের সাথে সাথে। হ্যাঁ, তারপরে আমি অন্য একটা 120 color দিই, ইনটু হচ্ছে এই যে প্রথমে হচ্ছে যে 80 লোড হচ্ছে 80 তার সাথে ডিসটেন্স হচ্ছে x, তাহলে 80x টা থাকবে। আচ্ছা তারপরে এবার এইটা হচ্ছে যে ক্লকওয়াইজ যাচ্ছে, তাই তো? এটা ক্লকওয়াইজ যাবে। এবার এই যে ফোর্সটা, এই ফোর্সটা কোন দিকে আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। হ্যাঁ, তাহলে মাইনাস 120 ইনটু তার x সাথে কি হবে? মাইনাস হচ্ছে 1.8। এক্স্যাক্টলি x মাইনাস 1.8। তাহলে এইটা হবে আমার তখন ইকুয়েশন 2 নম্বর সেগমেন্টের জন্য। তাহলে 1 নম্বর সেগমেন্টের জন্য ইকুয়েশন হবে নীল রংটা, ঠিক আছে? আর 2 নম্বর সেগমেন্টের জন্য ইকুয়েশন হবে নীল লাল পুরোটা, মানে সম্পূর্ণ টোটাল ইকুয়েশনটা। বুঝা গেছে কিনা? জি স্যার। তাহলে আমরা কি বলতেছি? যে আমরা বলতেছি যে আমাদের 1 নম্বর সেগমেন্টের জন্য আমাদের ইকুয়েশন হবে শুধু এই যে নীল রঙের এতটুকু 80x। আর 2 নম্বর সেগমেন্টের জন্য আমাদের ইকুয়েশন হবে টোটালটাই 80x মাইনাস 120 x মাইনাস 1.8 টোটালটাই। কিন্তু তাহলে আমি এই একটা ইকুয়েশন দিয়েই দুইটাকেই কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি যদি এইটাই লিখি তাহলে তো 2 নম্বর সেগমেন্ট হইলো, তাহলে 1 নম্বর সেগমেন্ট তো হইলো না। কিন্তু আমি মানে একটা ইকুয়েশন দিয়েই দুইটাকেই আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সেইটা কিভাবে করা যায় বলতে পারবা কেউ? সেটা কিভাবে করা যায়? না স্যার, সেটা তো কনসেপ্ট মাথায় আসতেছে এটা না। খুবই সহজ, কিছুই না, জাস্ট হচ্ছে এই ব্র্যাকেটের জায়গায় একটা এই ধরনের এই গ্রেটার দ্যান লেস দ্যান ব্র্যাকেট দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। এই ব্র্যাকেটের একটা স্পেশাল মিনিং আছে, ঠিক আছে? এই ব্র্যাকেটটা নরমাল ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মতো না, এটার একটা স্পেশাল একটা মিনিং আছে এটার, ঠিক আছে? যাদের খাতা আছে এগুলো লিখে রাখো, ঠিক আছে? এগুলো কিন্তু বইতে নাই। তাহলে হচ্ছে যে এটার একটা স্পেশাল একটা মিনিং আছে। এই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে এক্স এর মান যদি 1.8 এর থেকে বড় হয়, আচ্ছা এক্স এর মান যদি 1.8 এর থেকে বড় হয়, তখন ওই সেগমেন্টটা এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? নেগেটিভ। নেগেটিভ হবে। এক্স এর মান 1.8 এর থেকে বড়। ও না, সরি, নেগেটিভ, পজিটিভ হবে স্যার। হ্যাঁ তখন positive হবে। তখন তখন এটার এক্স এর মান বসাবো আপনার হচ্ছে ওটাই। আর যদি এক্স এর মান 1.8 বা 1.8 এর নিচে হয়, তখন এ পুরাটার মান হয়ে যাবে 0। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ইকো হচ্ছিল মনে হয় কারো একজনের, আছে যাই হোক। তাহলে হচ্ছে যে এক্স্যাক্টলি ওইটাই, যে তোমার হচ্ছে যে এক্স এর মানটা যদি 1.8 এর থেকে বড় হয়, তখন ওই যে মান সেটা আমরা এখানে বসাই দেবো, এবং তখন এটা ফার্স্ট ব্র্যাকেটের মতো কাজ করবে। আর এক্স এর মানটা যদি 1.8 এর থেকে ছোট হয়, তখন তো এই টার্মটা তো নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ কোনো কিছু অ্যালাউবল না, তখন বেসিক্যালি এই টোটাল জিনিসটাকে সে 0 হিসেবে কাউন্ট করবে। এই জিনিসটাকে যদি সে 0 হিসেবে কাউন্ট করে, তাহলে তো 80x থাকতেছে, ঠিক আছে? জি স্যার, এই কনসেপ্টটা সলিড মেকানিক্সে ছিল। তো এই কনসেপ্টটাই আর কি বেসিক্যালি। তো এইভাবে করে আমরা দেখো দুইটা ইকুয়েশনকেই আমরা একবারে রিপ্রেজেন্ট করতে পারলাম, যে এক্স এর মান 1.8 এর থেকে কম হইলে শুধু 80x, আর এক্স এর মান 1.8 এর থেকে বেশি হইলে তখন টোটালটা। এই হচ্ছে ব্যাপার। তো আমরা তাহলে মোমেন্টের ইকুয়েশনটা আমরা তৈরি করে ফেলছি। এখন মোমেন্টের ইকুয়েশনটা যদি তৈরি করতে পারি, এখন হচ্ছে আমরা বাকি কাজটা করতে পারবো। তাহলে আমি ওই সাইডে চলে যাই, এক্সাম্পল 10 এর ওখানে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমি লিখতেছি সাইডে, দেখো। তাহলে আমরা হচ্ছে যে মোমেন্টের ইকুয়েশন তাহলে আমরা কত পাচ্ছি? আচ্ছা, মোমেন্টের ইকুয়েশনটা আমরা পাচ্ছি হচ্ছে এই 80x মাইনাস 120x মাইনাস 1.8, এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। এখন এই মোমেন্টের ইকুয়েশনকে একবার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, একবার ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে কি রোটেশন পেয়ে যাব, থিটা রোটেশন। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এই যে মোমেন্টকে ইন্টিগ্রেশন তো করতেছে, কিন্তু এটার সাথে একটা কি আছে? ইআই। তাহলে ইআইটাকে আমরা কনস্ট্যান্ট, হ্যাঁ, ইআইটাকে আমরা লেফটে নিয়ে যাই। বলছিলাম যে স্যার প্রথম সেগমেন্টের জন্য যে ইয়েটা 80x ছিল, ওটা তো স্যার আর ইউজ করতেছেন না, ওই যে থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণে, মানে ওই ব্র্যাকেটটা দেওয়ার কারণে। হ্যাঁ, ওইটা ইউজ হচ্ছে তো। ওই ফার্স্ট সেগমেন্টে এক্স এর মান কি 1.8 এর থেকে কম না? জি, ফার্স্ট সেগমেন্টে এক্স এর মান কত? 1.8 এর থেকে কম। তাই আমি তো বলেই দিলাম যে এক্স এর মান যদি 1.8 এর থেকে কম হয়, তখন এই ব্র্যাকেটের মিনিংই হচ্ছে যে এই পার্টটা 0 হয়ে যাবে। সেকেন্ড মানে ওই সেকেন্ড অংশটা 0 হয়ে গেলে তো শুধু 80x থাকতেছে, তাহলে তো বেসিক্যালি তো ওইটাই হলো ইকুয়েশন,
ঠিক না? তাহলে একবারে তো তোমার দুইটা ইকুয়েশনই এখানে প্রকাশ হয়ে গেল, রিপ্রেজেন্ট হয়ে গেল। আচ্ছা বুঝতে পারছো? জি স্যার। আর যদি ধরেন মানে এটা 1.8 এর থেকে x এর মানটা বড় হইতো, যদি হ্যাঁ হইতো হ্যাঁ, তখন এটা তাহলে ফার্স্ট কি- ব্র্যাকেটের মতো কাজ করবে, এবং এই পুরোটাই থাকবে। তো সেটা তো তখন তোমার সেকেন্ড সেগমেন্টের ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে বেসিক্যালি দুইটা সেগমেন্টকেই তুমি এখানে রিপ্রেজেন্ট করতে পারলা। আচ্ছা, সো এখন হচ্ছে যে তাহলে আমরা রোটেশন বের করব, আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন একটা ইআই ছিল, ইআইটাকে আমরা বাম পাশে পাঠাই, থিটার সাথে পাঠাই দিলাম। তাহলে ইআই থিটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করি, দেখো তাহলে 80x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 8x²/2। হ্যাঁ, তার মানে 40x²। ঠিক আছে, 80x²/2 মানে কি 40x²। আচ্ছা, মাইনাস তারপরে কি হবে? বলো? 120 x minus 1.8 এর স্কয়ার ডিভাইডেড বাই 2। জাস্ট অ্যাজ ইউজুয়াল x কে যেভাবে করো ওইভাবেই, ওইটা স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন ওই যে 120 কে 2 দিয়ে কাটো, তাহলে 120 কে 2 দিয়ে কাটলে কত আসে? 60। ঠিক আছে, তাহলে ওইটা আসবে 60। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 60 ইনটু এইটার স্কয়ার। আচ্ছা, এরপর আর কিছু আসবে? প্লাস সি। প্লাস c1। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট চলে আসবে, সেটা হচ্ছে প্লাস c1। এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আমরা রোটেশন পেয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাগবে ডিফ্লেকশন। এখন ডিফ্লেকশন কিভাবে পাবো? আবার ইন্টিগ্রেশন করব। এখন এই ডিফ্লেকশনকে ওরা নিউ দ্বারা প্রকাশ করতেছে, ভি বা নিউর মতো দেখতে। তো এটা আমরা নিউ দরকার নাই, আমরা তো ডেল্টা দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা ডেল্টা ই ব্যবহার করি। ইআই ডেল্টা ইজ ইকুয়াল টু, এটাকে আবার ইন্টিগ্রেশন করো। তাহলে 40x² কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 20x³ না না 3 নিচে থাকতেছে। 40x³ divided by 3. হ্যাঁ, তার মানে হচ্ছে 40/3 কে তো 13.33 হয় সেটা। তাহলে 13.33x³ মানে 40 কে 3 দিয়ে ভাগ করলে তো 13.33 হয়। তাহলে 13.33x³ মাইনাস এইটা কি হবে? 60 এর Minus নিচে একটা 20x minus হ্যাঁ 60 এর নিচে 3 আসলে 60 কে 3 দিয়ে ভাগ করলে 20। 20x বাকিটুকু খালি কিউব। x হ্যাঁ, কিউব প্লাস তারপর কি হবে? plus c1 c1x plus c1x c2. c2। এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি আমি, রোটেশন এবং ডিফ্লেকশন। আচ্ছা, এখন আমার বাউন্ডারি কন্ডিশন লাগবে এই C1 C2 সলভ করার জন্য। তাহলে বাউন্ডারি কন্ডিশনটা কি? বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে যে আমি যদি ওই বিমটাতে একটু ফেরত যাই, দেখো বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এটা তো সিম্পল সাপোর্টেড বিম। তাহলে একটা সিম্পল সাপোর্টেড বিম, এই সাপোর্ট এ এবং সাপোর্ট বি, এই দুই সাপোর্টে এটার ডিফ্লেকশন কত বলো তো? 0। 0 তার মানে আমি কি বলতে পারি যে x = 0 তে ডিফ্লেকশন = 0। আবার আমি বলতে পারি যে x = 5.4 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 0 মিটার আর এটা হচ্ছে x = 5.4 মিটার। এখানেও ডিফ্লেকশন = 0। দেখো আমি এটা বলতে পারি কিনা? জি স্যার। জি স্যার x 0 তে ডেল্টা 0, x 5.4 এ ডেল্টা 0। আচ্ছা, তাহলে এই যে দুইটা বাউন্ডারি কন্ডিশন পাইলাম, এইটা এখন আমি মেইন ইকুয়েশনে বসাই দেব। কোন ইকুয়েশনে বসাবো, একের না দুইতে, কি বলতে পারবে? 2 এ স্যার। ঠিক আছে, আর স্যার কেউ? বাউন্ডারি স্যার একে বসাতে হবে স্যার। না স্যার একে বসাবো। না না, হ্যাঁ স্যার 2 এ। এই যে বাউন্ডারি কন্ডিশনটা খেয়াল করো, এটা কি রোটেশন না ডিফ্লেকশন? ডিফ্লেকশন। দুইটাই তো Sorry, ডিফ্লেকশন। দুই দুইটাই ডিফ্লেকশন, তো তুমি রোটেশনে কিভাবে বসাবা? একে বসাতে পারবা না, দুইটাই তোমার দুইতে বসাইতে হবে। ঠিক আছে, জি তাহলে একটা একটা করে, একবারে বসাইতে পারবা না, দুই ধাপে আর কি, মানে একটা একটা করে। তাহলে প্রথম ইকুয়েশনটা বসাও। তাহলে প্রথম ইকুয়েশনটা যদি বসাই, তাহলে x = 0 তে ডেল্টা = 0। তাহলে ডেল্টা 0 মানে এটা 0 হয়ে গেল, x 0 মানে এইটা 0 হয়ে গেল, মাইনাস। ঠিক আছে, এই টার্ম তো আসবেই না, কারণ x এর মান 1.8 এর থেকে কম, তার মানে এটা তো এমনিই 0। ঠিক আছে, তারপরে c1x এটাও 0 হয়ে গেল, প্লাস c2। তাহলে এখান থেকে সলভ করে কি থাকলো? c2 = 0। c2 = 0, তাহলে একটা সলভ হয়ে গেল। আচ্ছা, এবার আসো 2 নম্বর বাউন্ডারি কন্ডিশন আমরা বসাই। তাহলে আমাদের 2 নম্বর বাউন্ডারি কন্ডিশনটা কি ছিল? যে x = 5.4 এ ডেল্টা = কি 0 নাকি?
তাহলে x ইকুয়াল সেইটাই যদি হয় তাহলে এখন দেখো যে ডেল্টা ইকুয়াল টু 0, x এর মান হচ্ছে 5.4, তাহলে 13.33 তার সাথে 5.4 এর কিউব মাইনাস 20। এখন এটা কি হবে বলো তো, এই ব্র্যাকেটের ব্যাপারটা কি হবে? x এর মান 5.4, তাহলে 5.4 বসবে। স্যার হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেটের মতো কাজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে 5.4 মাইনাস 1.8 হোল কিউব প্লাস c1 ইনটু 5.4 আর c2 তো 0, তাহলে এতটুকু। তাহলে এতটুকু যদি হয় এখান থেকে সলভ করলে c1 চলে আসবে। এখন তোমরা ক্যালকুলেটর যাদের আছে, আমার কাছে নাই, যাদের কাছে ক্যালকুলেটর আছে হিসাব করে বলো c1 কত। স্যার এই জায়গায় একটা কোশ্চেন। বলো। স্যার এই 5.4 যদি 1.8 এর কম হইতো তাহলে তো 0 ধরতাম না মান? হ্যাঁ ওই টার্মটা 0 ধরতাম। প্রথমবার তো তাই করছি, প্রথম বাউন্ডারি কন্ডিশনটা যখন নিলাম তখন x এর মান 0 ছিল, x এর মান 0 মানে 1.8 এর থেকে কম, তার মানে ওই টার্মটা আমি হচ্ছে যে এই যে ওই টার্মটা আমি আগেই 0 লিখে দিছি। স্যার উপরে বাউন্ডারি কন্ডিশন একটু জান না স্যার। হ্যাঁ 5.4 x 0 তে ডেল্টা 0, x 5.4 এ ডেল্টা 0। ঠিক আছে। আচ্ছা এখন এখানে ভুলটা হবে কি জানো, এই কেউ যদি এই চিহ্নের মিনিংটা না বুঝে প্রথম বাউন্ডারি কন্ডিশনটা যখন নিছি তখনই সে ভুলটা করে ফেলবে। সে কি করবে, সে হচ্ছে এই x এর এখানে 0 বসাই দিবে, তাই 0 বসালে এখানে একটা নেগেটিভ মান আসবে, নেগেটিভ মানের কিউব করলে এখানে কিছু একটা মান আসবে, মান দিয়ে হিসাব করলে c2 আর 0 হবে না। তো বেসিক্যালি এখানে চিহ্নের মিনিং বুঝতে হবে। x এর মান যদি 1.8 এর থেকে কম হয়, x এর মান 0 মানে তো 1.8 এর থেকে কম, তখন আমি কোনো হিসাবই করব না, এটা চোখ বন্ধ করে এটার আগে 0 লিখে দিব, এই টোটাল টার্মটা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, এখন হিসাব করে বলো c1 কত। স্যার 215.9 প্লাস না মাইনাস? মাইনাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাইনাস 215.9 মানে হচ্ছে 216 ধরা যায়, মাইনাস 216। তাহলে আমরা c1 পেয়ে গেছি, সেটা হচ্ছে মাইনাস 216। এটা একটু লিখে রাখো, এটা এই ম্যাথটাতে একটু বইতে ক্যালকুলেশন একটু ভুল করছিল, এটা যে মাইনাস 388 দেখাচ্ছে তো এটা ওই যে ক্যালকুলেশন মিস্টেক করছে, এটা মাইনাস 216 এইটাই ঠিক আছে, মাইনাস 216ই হবে এটা। তো এটা তোমরা একটু লিখেও রাখো খাতায় বা ইসে, ঠিক আছে? আচ্ছা তাহলে c1টা আমরা পেয়ে গেছি। এখন c1 যদি পেয়ে যাই তাইলে এবার আমাদের কাছে এই ডিফ্লেকশনের এই ইকুয়েশনটা আমাদের কাছে নোন, এটা আমাদের কাছে এখন জানা হয়ে গেল, অজানা তো আর কোনো কিছু রইলো না। c1 পেয়ে গেছি, c2 পেয়ে গেছি, ঠিক আছে? শুধুমাত্র x ছাড়া আর কোনো কিছুই কিন্তু অজানা নাই। তাহলে বেসিক্যালি আমি ডিফ্লেকশনের ইকুয়েশনটা আমি পেয়ে গেছি, পাইছি কিনা বলো? জি স্যার। আচ্ছা ওকে, এখন বলো ডিফ্লেকশনের ইকুয়েশন তোমাকে দিয়ে দিছি আমি, এখন তুমি বলো যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন তুমি কিভাবে বের করবা, যে কোনো জিনিসের ম্যাক্সিমাম মিনিমা কিভাবে বের করে? স্যার ডিফারেন্সিয়েশন কর। এক্স্যাক্টলি। তাহলে এটা তুমি আর্চের ক্ষেত্রেও করছিলা, তোমাকে যখন ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে বলতাম তখন তুমি কি করতা, ফার্স্টে মোমেন্টের ইকুয়েশন তৈরি করতা x এর সাহায্যে, তারপর সেইটাকে একবার ডিফারেন্সিয়েশন করে 0 সেট করতাম, ঠিক আছে? তাহলে মোমেন্টকে একবার ডিফারেন্সিয়েশন করলে তখন সেটা ম্যাক্সিমাম মোমেন্ট আমরা পাইতাম আর কি। এখানেও সেম জিনিস, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট না, এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন চাচ্ছি, কিন্তু কনসেপ্টটা একই, যে আমরা হচ্ছে ডিফ্লেকশনের যে ইকুয়েশনটা আছে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে সেটাকে 0 সেট করব, তাহলেই আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পেয়ে যাব। এখানে কষ্ট করে ডিফারেন্সিয়েশন আর করার দরকার নাই, ডিফারেন্সিয়েশন করাই আছে, কোনটা বলতে পারো? আর ওই যে থিটার মানটা। এক্স্যাক্টলি, এই থিটা থেকেই তো ইন্টিগ্রেশন করে তুমি ডেল পাইলা, তাহলে ডেলকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? থিটা হবে না? তাহলে এখানে তোমার কষ্ট করে কোনো কিছুই করা লাগবে না। থিটার যে মানে ইকুয়েশন নম্বর 1 যেটা, এই 1 নম্বর ইকুয়েশনটাই বেসিক্যালি তোমার হচ্ছে যে ওই ডিফারেন্সিয়েশন করলে ওইটাই হয়। তো এখন এই যে জিনিসটা, এই যে মানে 1 নম্বর যে ইকুয়েশনটা, এখন এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা ইজ ইকুয়াল টু 0 সেট করব, ঠিক আছে? তাহলে এটাকে যদি ইজ ইকুয়াল টু 0 সেট করি তাহলে কি কি আসবে বলো? আমরা কি লিখবো? 40x² মাইনাস কি লিখবো? 60, ঠিক আছে? x - 8 হোল স্কয়ার। হ্যাঁ, x - 8 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস c1 তো ওইটার মান তো আমরা জানি যে মাইনাস c1 এর মান হচ্ছে যে -216, তাহলে সেটা লিখি
C1 এর জায়গায় -216, এইটা ইজ ইকুয়াল টু আমরা 0 সেট করব। এখন এটা সলভ করলে দেখো x এর একটা মান আসবে। এখন এই কনসেপ্টটা তো ম্যাথমেটিক্স দিয়ে বুঝাইলাম, এইটা আরেকভাবে বুঝাই। এইটা স্ট্রাকচারাল কনসেপ্ট থেকেও এটা বোঝা যায়। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে এই যে বিমটা, এই বিমটার ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা যে পয়েন্টে হবে সেই পয়েন্টে এই আমি যদি একটা ট্যানজেন্ট একটা স্পর্শক যদি টানি, সেই স্পর্শকটা কি কি অবস্থায় থাকবে বলো তো? থিটা 0 হবে। এক্স্যাক্টলি। আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা যে পয়েন্টে হবে ওই পয়েন্টে আমি যদি একটা স্পর্শক টানি, সেই স্পর্শকটা হরাইজন্টাল হবে। সেটা তোমার একদম হরাইজন্টাল একদম, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে সেটা যদি হরাইজন্টাল হয় তাহলে ওখানে কোনো অ্যাঙ্গেল হয় নাই। অ্যাঙ্গেল হয় নাই মানে কি? ওটা রোটেশন 0। তাহলে সেইটাই তো আমরা করতেছি। দেখো যে আমরা কি করতেছি, আমরা এই যে রোটেশনের যে ইকুয়েশন সেইটাকে আমরা 0 লিখতেছি। আসলেই তো তাই, ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা যেখানে হইছে সেখানে তো রোটেশন তো 0। তাহলে ওইটাই আমরা কিন্তু এখানে করতেছি। তাহলে দুইভাবে বুঝাইলাম। দেখো একটা হচ্ছে স্ট্রাকচারাল কনসেপ্ট থেকেও বুঝতে পারো, আর ম্যাথমেটিক্স এর কনসেপ্ট তো ওইটা তো আছেই। তো যাই হোক, এখন এক্সটা সলভ দিয়ে বলো এক্স এর মান কত? আচ্ছা 2.46 মিটার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে 2.46 মিটারে আমরা হচ্ছে এটা পাইলাম। এখন তুমি দেখো ওই যে কে জানি বলছিল যে সি পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এখন সি পয়েন্টটা আছে কোথায়? 1.8 এ। হ্যাঁ 2.46 মিটারে। তাহলে আমরা কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন কি সি পয়েন্টে কি পাচ্ছি? পাচ্ছি না, ঠিক আছে। মিড পয়েন্টে কি পাচ্ছি? মিড পয়েন্টেও কিন্তু না। মিড পয়েন্টটা হচ্ছে 2.7 মিটার, ঠিক আছে। তাহলে মিড পয়েন্টেও না, মিড পয়েন্ট আর সি পয়েন্ট এই দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় পাচ্ছি, ঠিক আছে। সুতরাং এটা আমাদের হিসাব করে দেখতে হবে, এটি হচ্ছে ব্যাপার। তবে এখানে একটা জিনিস, এই পয়েন্ট লোডটা যদি এটা যদি এই সরাসরি যদি মিড পয়েন্টে থাকতো তখন কি হইতো বলতে পারো? মিডেই সর্বোচ্চ ডিফ্লেকশন। এই এক্স্যাক্টলি, তখন কিন্তু সর্বোচ্চ মোমেন্টও পাইতাম মিডে, সর্বোচ্চ ডিফ্লেকশনও পাইতাম মিডে। কিন্তু এই পয়েন্ট লোডটা যদি মিডে না থেকে যদি এদিক ওদিক থাকে, তখন সর্বোচ্চ মোমেন্ট যেই পয়েন্টে পাবো সর্বোচ্চ ডিফ্লেকশনটা সেই পয়েন্টে পাবো না, ডিফারেন্ট কোনো পয়েন্টে পাবো। সেটা আমরা এইটা হিসাব করে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো তাহলে এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তো তাহলে আমরা এখন এই সর্বোচ্চ মোমেন্টের লোকেশন পেয়ে গেছি। এখন আরেকটা কোশ্চেন ছিল, সেটা কি? লোকেশন তো পাইলা, সর্বোচ্চ মোমেন্ট ওখানে হবে। এবার আরেকটা কোশ্চেন ছিল না? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড, সর্বোচ্চ মোমেন্টের মান কত? তো সেই মানটা কিছুই না, জাস্ট এখান থেকেই বের করতে পারবা। কিভাবে বলো? কিভাবে পারবা বলো? ওই যে থিটার মানটা ডিফ্লেকশনের মানটা বের করব, বসাই দিবা। এক্স্যাক্টলি, জাস্ট কিছুই না। এই যে এই ডিফ্লেকশনের ইকুয়েশন তোমার কাছে আছে, ডিফ্লেকশনের ইকুয়েশনটা তোমার কাছে, তুমি এখানে জাস্ট মান বসাই দিবা। এই যে x এর জায়গায় 2.46, তারপর x এর জায়গায় 2.46। স্যার এখানে 2.46 এর এটা কত ধরব স্যার? ইয়া এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, সেইটাই বসাই দিবা, ঠিক আছে। তাহলে সবকিছু বসাই দিবা, তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখান থেকে হিসাব হয়ে চলে আসবে, শেষ। তাহলে বেসিক্যালি এই যে সেকেন্ড যে অংশটা আছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এইটার সাথে ইউনিট লোড মেথডের কিন্তু কোনো সম্পর্ক নাই। এটা জাস্ট ওই আগের মতো ডবল ইন্টিগ্রেশনের মতোই। প্রথমে মোমেন্টের ইকুয়েশন, তারপরে ইন্টিগ্রেশন করলে রোটেশন, ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন, বা C1 C2 সলভ করব, ঠিক আছে। সলভ করার পরে তারপরে হচ্ছে যে আমরা যে লোকেশনটা বের করব, এবং ফাইনালি এই হচ্ছে এটা রেসপেক্ট, ঠিক আছে। এখানে বইতে অবশ্য এইটাও আবার ইউনিট লোড দিয়ে করছে, কিন্তু এগুলো দরকার নাই। আমি কিন্তু তোমাকে সহজ করে দিলাম, ঠিক আছে। তোমার কিছুই লাগবে না, তুমি জাস্ট এই তিনটা ইকুয়েশন দিয়ে করে ফেলবা, শেষ। মোমেন্ট, রোটেশন, ডিফ্লেকশন। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? কোশ্চেন আছে কোনো? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে এই আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা বিমের ডিফ্লেকশন পড়াইলাম, অনেকগুলো ম্যাথ করাইলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ডিফ্লেকশনটা কেন জানা প্রয়োজন? এটা অ্যাপ্লিকেশনটা কোথায়?
প্র্যাকটিক্যাল ফিল্ডে বা বাস্তব লাইফে এটার অ্যাপ্লিকেশনটা কোথায়। এবং শুধু ডিফ্লেকশন না, মোমেন্টও, যে আমরা যে মোমেন্ট ডায়াগ্রাম থেকে ম্যাক্সিমাম মোমেন্ট বের করি, ঠিক আছে, এবং আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করলাম, তাহলে এই ম্যাক্সিমাম মোমেন্ট, ম্যাক্সিমাম ডিফ্লেকশন এগুলো কেন জানা প্রয়োজন, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? যেখানে বেশি ডিফ্লেকশন হয় ওখানে আমরা রেইনফোর্সমেন্ট বাড়ায় দিব, এরকম কিছু। রেইনফোর্সমেন্ট ডিজাইনে তুমি বলতে চাচ্ছ রেইনফোর্সমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে? না, রেইনফোর্সমেন্ট ডিজাইন আমরা মোমেন্ট থেকে করি, সেটা আমরা ডিফ্লেকশন থেকে করি না। আর একটা বিমের আমি বানাইলাম, সেটা ডিফ্লেকশন লিমিটেড, যে এটা লিমিট তার থেকে বেশি হচ্ছে, সেটার জন্য। এক্স্যাক্টলি এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আগেরটাও কারেক্ট, কিন্তু আগেরটা হচ্ছে মোমেন্টের, ওটা হচ্ছে মোমেন্টের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা জিনিস জানা দরকার, দেখো, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তো ম্যাক্সিমাম মোমেন্টটা লাগবে হচ্ছে ওই বিমটাকে ডিজাইন করার জন্য, যে আমি বিমের থিকনেস কত দিব, আমি বিমে কি পরিমাণ মানে রড দিব, কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিব, এইগুলো বের করার জন্য আমার মোমেন্ট বিএমডিটা লাগবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা লাগবে, এবং সর্বোচ্চ মোমেন্টটা লাগবে, ঠিক আছে। ওই সর্বোচ্চ মোমেন্ট ধরেই আমরা হচ্ছে যে ডিজাইন করি, থিকনেসটা ওইভাবে দেই, স্টিলগুলো ওইভাবে দেই, ওটা হচ্ছে ডিজাইনে লাগবে। এবং এখন ডিফ্লেকশন, যেটা ডিফ্লেকশনটা তাহলে তোমার কোথায় লাগবে? ডিফ্লেকশনটা লাগবে হচ্ছে চেকিং এর জন্য। ডিজাইনে ডিফ্লেকশনের কোনো দরকার নাই, ডিজাইন তুমি মোমেন্ট দিয়ে করে ফেলবা, কিন্তু ডিফ্লেকশনটা লাগবে চেক করার জন্য, ঠিক আছে। যে এখন ধরো তুমি মানে যারা বহুতল ভবনে আসো, ঠিক আছে, 2 তলায় 3 তলায় 5 তলায় বিভিন্ন তলায় আসো, ঠিক আছে, এখন তোমরা কি তো তোমাদের নিচের যে স্ল্যাবটা বা যে বিমটা, ঠিক আছে, সেইটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে আছে, কিন্তু তোমরা কি সেটা ফিল করতে পারতেছো? ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যেই তলাতে এখন আসো, এই মুহূর্তে মনে করো তুমি 2 তলা 3 তলা 5 তলায় যে কোনো এক জায়গায় আসো, যেইখানে আসো তুমি তো একটা স্ল্যাবের উপরে আসো বা একটা বিমের উপরে আসো, তোমার নিচের সেই স্ল্যাবটা বা বিমটা সেটা কিন্তু নিচের দিকে বেঁকে আছে, ডিফ্লেক্ট হয়ে আছে, ঠিক আছে। তুমি এখন মেশিন দিয়ে মেজার করো, দেখবা যে ডিফ্লেকশনের একটা মান পাবা, সেটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে আছে, নিচের দিকে বেঁকে আছে। তুমি সেটা ফিল করতে পারতেছো কিনা, আমার কথা হচ্ছে সেটা। না স্যার, ফিল করতে পারতেছো না। তাহলে কেন পারতেছো না? লিমিটের ভেতরে ডিফ্লেকশন, কারণ ওই ডিফ্লেকশনের মানটা খুবই কম, যেটা হচ্ছে আমাদের অনুভূতির বাইরে বা ফিলিংস এর বাইরে আর কি। মানে এত কম ডিফ্লেকশন আমরা এই ফিল করতে পারি না, এটা হচ্ছে সহজ বিষয়, ঠিক আছে। তো তাহলে এখন এটা কিভাবে হলো? এটা যখন ডিজাইন করা হয়েছিল, ঠিক আছে, যারা ডিজাইনার ছিলেন তারা হচ্ছে ডিজাইন করার মানে জাস্ট খালি ওই থিকনেস আর রড বের করেই ছেড়ে দেয় নাই, তারা এটা ডিফ্লেকশনটাও চেক করছে, চেক করে দেখছে যে এটার কত হবে, এটার মানটা কত হয়, ঠিক আছে, এটা কি লিমিটের ভিতর থাকে নাকি লিমিটের বাইরে থাকে, সেটা তারা চেক করে দেখছে। সেটা চেক করে যখন তাদের কাছে ওকে মনে হয়েছে, তখন তারা এটাকে পাস করছে, এই ডিজাইনটা পাস করছে। লিমিটের কথা বলতেছো, এই লিমিটটা কোথা থেকে আসবে? ধরো আমি ফর এক্সাম্পল আমার এই যে বিমটা, এই বিমটাতে ডিফ্লেকশন পাইছি 10 মিলিমিটার, ঠিক আছে, মাঝখান ধরো ওই 2.46 মিটারের সর্বোচ্চ ডিফ্লেকশন, সেটা হচ্ছে 10 মিলিমিটার। এখন এইটা কি ওকে নাকি নট ওকে? চেকটা কিসের সাথে করবা? বিএনবিসি কোড আছে, বিএনবিসি, এক্স্যাক্টলি বিএনবিসি। তাহলে আমাদের বিএনবিসি তে স্ল্যাবের জন্য, বিমের জন্য, প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট লিমিট বলে দিছে যে এত এর থেকে বেশি হইতে পারবে না, ঠিক আছে। তো তাহলে আমাদের ওইটার সাথে আমার কম্পেয়ার করতে হবে যে এবার আমি যে বিমটা ডিজাইন করছি সেটার ডিফ্লেকশনটা কত, সেটা কি ওই লিমিটের মধ্যে নাকি ওর বাইরে। তাহলে যদি ওই লিমিটের মধ্যে থাকে ওকে, আমি ডিজাইন পাস করে দিব। আর যদি ওইটা লিমিটের বাইরে থাকে তাহলে আমি তখন অন্য ব্যবস্থা নিতে হবে, তো থিকনেস আরো বেশি দিতে হবে বা লোড কমাইতে হবে বা কিছু একটা করতে হবে আর কি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এখন দেখা যাচ্ছে যে ডিফ্লেকশন যদি লিমিটের বাইরে হয় তাহলে কি হবে? হয়তোবা লিমিটের বাইরে হইলে এটা ভেঙে পড়বে না, বিমটা ভেঙে পড়বে, কারণ তুমি তো বিমে পর্যাপ্ত পরিমাণ রড দিতেছো। সো দেখা যাবে যে বিমটা হয়তোবা ভেঙে পড়বে না, কিন্তু যেটা হবে যে এটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি হবে। মানে যারা বসবাস করবে, ঠিক আছে, এটা যদি প্রচুর পরিমাণ নিচের দিকে দেবে যায় বা বেঁকে যায়, ঠিক আছে, তখন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, ঠিক আছে, এবং যার কারণে তারা একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে বা একটা কি বলে একটা এফেক্ট, মানে একটা খারাপ এফেক্ট তাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে। সো সেইটা অবশ্যই আমরা ডিজাইনার হিসেবে সেটা আমরা চাই না, তো এটা চাই না জন্যই হচ্ছে আমরা ডিফ্লেকশনটা চেক করি। বুঝছো কিনা? বিমে ক্র্যাক আসবে না স্যার ডিফ্লেকশন বেশি আসলে? ক্র্যাক আসবে। তা ক্র্যাক তো তুমি এখন যেই বিল্ডিং এ আসো ওই বিল্ডিং এর সব বিমেও ক্র্যাক আছে, আমি বলে দিলাম। যাও তুমি যেই বিল্ডিং এ এখন আসো, ঠিক আছে, ক্র্যাক কিন্তু বিমে লোড আসার সাথে সাথে ক্র্যাক হয়ে যায় নিচে। তা নিচে ক্র্যাক হলে তো সমস্যা নাই, আমরা কি নিচের কংক্রিটকে কাজে লাগাই? না স্যার, এটা তো না, আমাদের তো নিচের স্টিলটা কাজে লাগে, আর উপরের কম্প্রেশন জোনের কংক্রিটটা কাজে লাগে। টেনসাইল জোনের কংক্রিট তো আমরা হিসাবে ধরি না, তো ওখানে ক্র্যাক আসলেও সমস্যা নাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। ওইটা ওই মানে তোমার নিউট্রাল অ্যাক্সিস ক্রস করে ওটা যদি উপরে চলে আসে তখন এটা সমস্যা আছে,
তাছাড়া ওই ক্র্যাকে কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ক্র্যাকের সমস্যাটা অন্য জায়গায়। ক্র্যাকের সমস্যাটা হচ্ছে যে ওখান থেকে পানি ঢুকবে, করোশন হবে, স্টিল গার্ডগুলো করোডেড হয়ে যাবে। সমস্যাটা হচ্ছে সেই জায়গায়, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ওইটার স্ট্রাকচারাল ওইটা সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এটা বুঝতে পারলাম আমরা। এবং এই ডিফ্লেকশন এগুলো আমরা তো এখন সফটওয়্যার দিয়ে করি, তাই কিনা? আমাদের একটা ফ্লোরে বিম আছে কতগুলো বিম থাকে একটা ফ্লোরে বলো, তা আনুমানিক বলো, অনেক, 50টা 100টা বিম। এখন এটা যদি 10 তলা বিল্ডিং হয় তাহলে 50টা বিম একতলায়, 10 তলা বিল্ডিং হলে প্রায় 500 বিম। তোমার পক্ষে কি সম্ভব যে 500 বিম প্রতিটার ডিফ্লেকশন তুমি বের করে চেক করবে? এটা কি সম্ভব? তাইলে স্যার এই প্যারা কেন দিত? এটা আগে করা হইতো। এটা আগে হচ্ছে একটা বিল্ডিং ডিজাইন করতে 2-3 মাস লেগে যাইতো, ঠিক আছে। এমন হয়তো যে একটা বিল্ডিং 6 মাস ধরে ডিজাইন করতেছে। এখন বর্তমান সময়ে এটা ফিজিবল না। 5 দিনে 3 দিন 5 দিনে একটা বিল্ডিং ডিজাইন করে ছেড়ে দেয়, ঠিক আছে। সো আমরা হচ্ছে সব ইট্যাপস দিয়ে, সফটওয়্যার দিয়েই করি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে তাহলে ইট্যাপস দিয়েই যদি সব বিমের ডিফ্লেকশন বের করি তাহলে এই ক্যালকুলেশন শেখার দরকারটা কি, তাই না? জি স্যার। তাহলে বলো দরকারটা কি, তোমরাই বলো। ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি, বা মানগুলা সেম মানে আসছে নাকি আমার লিমিটের মতো, সেটা মানে এখানে ব্যাপার হচ্ছে কি, দেখো এই আমরা কিন্তু অরিজিনাল ভার্সন কিন্তু কেউই ব্যবহার করি না, করি? তোমরা যে অটোক্যাড চালাইছো, অটোক্যাড অরিজিনাল ভার্সন কয়জন কিনছো? স্যার এক মাসের এক বছরের ফ্রি পাইছিলাম স্যার। না ফ্রি পাইছো ঠিক আছে, কিন্তু অরিজিনাল ভার্সন টাকা দিয়ে কয়জন কিনছো? না তো একজন, সবাই তো স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে করছে স্যার। ঠিক আছে। আচ্ছা হইলো, আচ্ছা স্টুডেন্ট অ্যাকাউন্টে তো 1 বছর থাকে, 1 বছরের মেয়াদ শেষ, কিন্তু তোমার তো 4 বছরই অটোক্যাড লাগবে, তাই না? এখনো অটোক্যাড লাগবে, আবার সামনেও দেখবা যে 4th ইয়ারেও অটোক্যাড লাগবে। এখন স্টুডেন্ট মেয়াদ তো শেষ হয়ে যাবে, তখন কি তুমি কিনবা? কেনার ইচ্ছা আছে? স্যার জুনিয়রের থেকে ধার করে নিয়ে আসি। না মানে এটা তুমি কিনবা কিনা? তখন মনে করো এটা তোমার বাৎসরিক সাবস্ক্রিপশন ফি আসবে 50,000 বা 1 লাখ, কিনবা কিনা বলো? কিনবা না, ঠিক আছে। তাহলে ঘটনা হচ্ছে এইটাই, তোমরাও কেউ কেনো নাই, ঠিক আছে, আর ডিজাইনাররাও অনেকেই কেনে না, ঠিক আছে। অনেক কোম্পানি আছে যেগুলো হচ্ছে যে মানে অনেক বড়, মানে অনেক কোম্পানি আছে যাদের একটাও লাইসেন্স এরকম অটোক্যাড নাই, একটাও লাইসেন্স ডিটাপস নাই, ঠিক আছে। বড় বড় কোম্পানিতে অল্প কিছু থাকে, তাও সবার থাকে না, অল্প কয়েকজনের থাকে। আর ছোটখাটো কোম্পানি তো টোটালি বাদ দিলাম, এগুলো কোনোটাই লাইসেন্স কোনো কিছু থাকে না। এখন তোমার এই ইট্যাপস বা এই যে অটোক্যাড যেটাই বলি না কেন, এই সফটওয়্যার গুলো এগুলো যদি ক্র্যাক ভার্সন যদি তুমি ইউজ করো, ঠিক আছে, ক্র্যাক ভার্সনকে তো তুমি একদম অরিজিনালের মতো রিলাই করতে পারবা না, পারবা? না স্যার পারবা না। তাহলে তুমি ডিজাইন করছো ঠিক আছে, তোমার কিন্তু ওই 500 বিমের মধ্যে অ্যাটলিস্ট 2-3টা বিম কিন্তু হাতে ক্যালকুলেশন করে চেক করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমার কনফিডেন্স আসবে না, ঠিক আছে। শুধু সফটওয়্যার থেকে ডাটা নিয়ে এবার যদি বলা হয় যে এবার তুমি সই করো, এই বিল্ডিং এর কিছু হইলে তোমাকে জেলে ঢুকাই দিব, তুমি কি সই করবা? শুধু সফটওয়্যারের ডাটা দিয়ে? তো তুমি নিজেই তখন দেখবা করবা না, ঠিক আছে। তো তখন দেখবা যে তোমার অ্যাটলিস্ট 2-3টা বিম ওরকম হাতে চেক করে দেখতেই হবে যে সফটওয়্যার যেটা দিতেছে এটা বাস্তবে আসলেই ঠিক কিনা। হাতের ক্যালকুলেশনের সাথে সফটওয়্যার মিলে গেলে তখন তুমি বুঝবা যে না তাহলে ঠিকই আছে, তখন তুমি সেই কনফিডেন্সটা পাবা। এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলো মোটামুটি মনে হয় যে ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে এই আরেকটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে অনলাইনে আর অঙ্ক করেন না স্যার? না এটা আমার 10 মিনিট লাগবে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, সর্বোচ্চ 10 মিনিট এর ভিতরে আমি শেষ করে দিতেছি। দেখো তো এইটা হচ্ছে যে আমরা এই বিমের আর অঙ্ক করানো হবে না, অনেকগুলো অঙ্ক করানো হয়েছে। সো যদি এই অঙ্ক কয়টা কেউ ভালো মতো বুঝে থাকে তো সে সবগুলো অঙ্কই পারবে আর কি বিমের, ঠিক আছে। আমরা হচ্ছে এখন ট্রাশে চলে যাচ্ছি। এখন ট্রাশের ক্ষেত্রে আমার কোনো কাজ নাই আসলে, মানে আমার বোঝানোর কিছু নাই সত্যি বলতে, এটা তোমাদের কাজ, ঠিক আছে। হ্যাঁ এখন ট্রাশের ডিফ্লেকশন, তাহলে আমরা প্রথমেই দেখতেছি एग्जांपल 1। থিওরিটা অলরেডি ক্লাসে আমি আলোচনা করছিলাম, এখন একটা অঙ্ক দেখালে ক্লিয়ার হয়ে যাবে। এবং ইউনিট লোড মেথড আজকেই আমরা শেষ করে দেব, নেক্সট ক্লাস থেকে আমরা ইনফ্লুয়েন্স লাইন শুরু করব। আচ্ছা নতুন চ্যাপ্টার। তো হচ্ছে দেখো এইখানে কোশ্চেনটা কি বলছে, ডিটারমাইন দি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিফ্লেকশন অফ কোন পয়েন্ট? ডি পয়েন্ট। ডি পয়েন্টের হরাইজন্টাল ডিফ্লেকশন কত, ভার্টিক্যাল ডিফ্লেকশন কত? আচ্ছা এখানে বলতেছে যে নাম্বার ইন প্যারেনথেসিস, প্যারেনথেসিস মানে ব্র্যাকেট, ব্র্যাকেটে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো কি ইন্ডিকেট করে? এরিয়া। এরিয়া কিসের এরিয়া? বারের। বলো কিসের? বারের। মানে প্রতিটা ট্রাশের প্রতিটা বারের কিন্তু একটা এরিয়া আছে, তো সেই এরিয়াটাই মূলত ওই যে ব্র্যাকেটে দেওয়া হয়েছে। এখন এরিয়াটা কোন এককে, যেমন এখানে যদি আমি বলি যে 11.25, এই 11.25 এটার এককটা কি? মিটার স্কয়ার।
এই যে এখানে বলছে দেখো 10⁻³ মিটার স্কয়ার। তার মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে 11.25 ইনটু 10⁻³ মিটার স্কয়ার। জিনিসটা এইভাবে আছে, ঠিক আছে? বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে সবগুলো বারের এরিয়া তুমি পেয়ে গেছো, পাশাপাশি দেওয়া আছে। তারপর সবগুলো বারের লেন্থ লাগবে। বলো তো সবগুলো বারের লেন্থ বের করতে পারবা কিনা? জি স্যার পারবো। আচ্ছা, পারবা সেটা কিভাবে বুঝবো? তোমরা তো আগের বার ট্রাশে তো লেন্থ বের করতে পারো নাই, ঠিক আছে? আমি হচ্ছে এই যে এরকম একটা লিখছিলাম যে 8 মানে পরীক্ষার যে ট্রাশটা দিছিলাম 8/25 ফিট ইজ ইকুয়াল টু 200 ফিট। এটার মানেটা কি বলো? 8টাই আছে 25 ফিট কইরা। এক্স্যাক্টলি 25 ফিট করে এরকম 8টা স্প্যান আছে। তাহলে এক একটা স্প্যানের মান কত? 25 ফিট। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এক একটা স্প্যানের মান 8 ফিট ধরে অঙ্ক করে দিছে। এখানে কি 8 ফিটের 25টা স্প্যান আছে? না স্যার। তোমরা তো ডাইমেনশন দেওয়া থাকলেও তো বুঝতেছো না, তাহলে কিভাবে বুঝছো সেটা কিভাবে বিশ্বাস করবো? এটা গুণে দেখলেই তো হয় যে কয়টা স্প্যান। প্রশ্নে স্পষ্ট হবে 8টা স্প্যান ছিল, 25টা স্প্যান তো ছিল না, ঠিক না? তাহলে 8টা স্প্যান থাকলে তাহলে 8 তো আর হবে না, তাহলে 25 ফিট করে। সেটাই বুঝো নাই, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট 8 ফিট করে ধরে অঙ্ক করে দিছে। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দিই, ওটা ডিফারেন্ট ইস্যু। তো তাহলে এখন দেখো, এখন তোমরা যেটাই হোক এটা লেন্থটা এখান থেকে ডাইমেনশন দেখে দেখে বের করবা। যেমন এখানে দেখা যাচ্ছে যে 4.8 মিটার করে, তাহলে এই 4টা স্প্যান আছে 4.8 মিটার করে, আর উচ্চতা আছে 6.4 মিটার। তাহলে এই যে এই ইনক্লাইন্ড বারগুলোর লেন্থ কিভাবে পাবো? হরাইজন্টাল ভার্টিক্যাল গুলো নালে পাবো। ইনক্লাইন্ড গুলো কিভাবে পাবো? ওই যে ইকুয়ালই তো হয় স্যার। স্যার এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে তাহলে 90 ডিগ্রি তো আছে। এই যে তুমি ভূমিটা জানো, লম্বটা জানো, তাহলে এই যে অতিভুজটা কত? অতিভুজ বের করা ওই রুট করলেই তো হচ্ছে রুট। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইভাবে করে তুমি সবগুলো বারের লেন্থ বের করে নিবা। তাহলে সবগুলো বারের লেন্থ এবং এরিয়া তুমি জানো, এই দুইটা জিনিস তুমি জানো। আচ্ছা, এখন তোমার কি লাগবে? এখন লাগবে হচ্ছে যে বার ফোর্স গুলো লাগবে। তাহলে বার ফোর্সটা তুমি সলভ করবা, ট্রাশ সলভ করবা। দেখো এখন এই ট্রাশটা সিমেট্রিক। সময় নষ্ট হয়ে যায় স্যার পরীক্ষায়। আচ্ছা, সময় নষ্ট হয়। এইটার জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পরীক্ষায় খুব ছোট একটা ট্রাশ দেওয়া হবে, কারণ এই মিডের আগে তোমাকে ট্রাশ সলভ মানে ওইটা ছিল মূল লক্ষ্য। এখন মিডের পরে এসে এখন ট্রাশ সলভ করানোটা আমার মূল লক্ষ্য নয়। আমার মূল লক্ষ্য হচ্ছে ডিফ্লেকশন বের করতে পারো কিনা, এইটা আমি চেক করতে চাই। তো তোমাকে আমি খুব একটা বড় ট্রাশ আমি তোমাকে দিয়ে পরীক্ষার হলে সলভ করাইতে চাই না, যার কারণে ছোটখাটো একটা ট্রাশ দিব, ধরো 6টা 7টা বা 5টা 6টা বার। এটা খুবই ছোট, মানে 5টা 6টা বার একটা সেটা তো সলভ করা তো ব্যাপার না, 5-10 মিনিটে বের করে ফেলা যায়, সলভ করে ফেলা যায়, ঠিক আছে? সো ওইটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? টাইম কনজিউমিং কোনো কিছু দেওয়া হবে না। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে সলভ করতে হবে। সলভ তো করতে পারবা নাকি? সলভ করতে পারবা? এটা তো পারবা ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ট্রাশটা সলভ করলা, করার পরে এই যে দেখো এই যে সাইডে লিখে দিয়েছে যে কোনটা মাইনাসে কোনটা প্লাস, মানে কোনটা টেনশন কোনটা কম্প্রেশন, এইভাবে বার ফোর্স গুলো লিখে দিয়েছে। আচ্ছা, এখন এটা সিমেট্রিক ট্রাশ ছিল না, 180 270 360 সিমেট্রিক না, তার মানে কি টোটাল ট্রাশটাই তোমার সলভ করতে হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা ওকে, সলভ করলা। এখন হচ্ছে এইটা গেছে অরিজিনাল লোডের জন্য। এইটা কিসের জন্য স্যার? এটা সিমেট্রিক না হইলো কেমনে? আরে লোডিং দেখো, ওহো লোডিং 180 এক পাশে। আচ্ছা, তাহলে সলভ করলা ট্রাশটা। এখন এই যে ট্রাশটা সলভ করছে এটা কিসের জন্য বলো? অরিজিনাল লোডের জন্য। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা লাগবে, সেটা কি বলো? ভার্চুয়াল লোড। ভার্চুয়াল লোডের জন্য। তাহলে ভার্চুয়াল লোড কতটুকু মান কত? ভার্চুয়াল লোডের মান কত? সেটা তো 1 কিলোনিউটন। এখন 1 কিলোনিউটন কোন দিকে দিবা বলো তো? হরাইজন্টালি, ভার্টিক্যালি, উপরের দিকে, নিচের দিকে, কিভাবে, ডান দিকে বাম দিকে, কিভাবে দিবা 1 কিলোনিউটন বলো? ভার্টিক্যালি। দুইবার দিতে হবে। এখানে কোশ্চেন কিন্তু একটা না, কোশ্চেন দুইটা। প্রথম কোশ্চেনে হচ্ছে হরাইজন্টাল রিফ্লেকশন চাইছে, দ্বিতীয় কোশ্চেনে ভার্টিক্যাল রিফ্লেকশন চাইছে। তাহলে দুইটা কোশ্চেন দুইবার দিতে হবে এখানে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, পরীক্ষায় অনেক বড় ম্যাথ থাকবে না, সেটা নিয়ে ভয়ের কিছু নাই, বাট এখন এটা তো শেখার জন্য, এখন তো আমরা শিখতেছি, শেখার পার্সপেক্টিভে দেখো। তাহলে এখানে কিন্তু দুইবার দিতে হবে এই জিনিসটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হরাইজন্টাল ডিফ্লেকশনটা যখন বের করব তখন আমরা কিভাবে দিব?
হরাইজন্টালি দিব, ঠিক না? তাহলে সেটাই করছে, দেখো এই যে 1 কিলো নিউটন লোডকে এটা হরাইজন্টালি কোন পয়েন্টে সেটা বলতে পারো? কোন পয়েন্টে? ডি পয়েন্টে যেই পয়েন্টের ডিফ্লেকশন চাপে ডি পয়েন্টে 1 কিলো নিউটন হরাইজন্টালি প্রয়োগ করলাম। যদি প্রয়োগ করি তখন এই ট্রাসটাকে আবার সলভ করে ফেলছে। এই ট্রাসটা সলভ করা এটা মুখে করা যায়, ঠিক আছে? আমি এখন এটা 1 মিনিটের মধ্যে এই ট্রাসটা সলভ করে ফেলতে পারি। কিভাবে? ট্রাসের জাস্ট দুইটা নিয়ম তুমি খেয়াল করবা। একটা হচ্ছে কি, আমি তোমাদের শিখাইছিলাম যে কোনো একটা জয়েন্টে যদি 3টা বার থাকে, 2টা বার যদি এক রেখায় থাকে তাহলে 3 নম্বর বারটা জিরো ফোর্স মেম্বার, মনে পড়ে? জি স্যার। বলছিলাম আরেকটা কথা বলছিলাম, কোনো একটা কর্নারে যদি 2টা বার থাকে, ঠিক আছে, এবং ওই কর্নারটা মানে ওই জয়েন্টে যদি আর কোনো ফোর্স না থাকে তাহলে 2টা বারই জিরো ফোর্স মেম্বার। এটাও মনে পড়ে কিনা দেখো, এটাও বলছিলাম যে কোনো একটা কর্নারে ধরো 2টা বার আছে একটা জয়েন্টের, ঠিক আছে, এবং আর কোনো ফোর্স নাই, তাহলে 2টা বারই জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? সো এই দুইটা জিনিস যদি তুমি মাথায় রাখো, এখন দেখো এটা আমি মুখে সলভ করে ফেলি। আচ্ছা, প্রথমে কি করব দেখো, প্রথমে রিঅ্যাকশনটা বের করব। আচ্ছা, তাহলে পিন সাপোর্টে 2টা রিঅ্যাকশন, ঠিক আছে, পিন সাপোর্টে 2টা রিঅ্যাকশন আর রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন। আচ্ছা, এখন বলো তো এই ট্রাসটাতে এটাতে কোনো এই ভার্টিক্যাল কোনো রিঅ্যাকশন হবে কিনা বলো তো? না স্যার, শুধু হবে না। তাহলে ভার্টিক্যাল রিঅ্যাকশন আমি মুছে দেই, দুইটাই মুছে দেই। তাহলে শুধুমাত্র হরাইজন্টাল রিঅ্যাকশন কত হবে সেটার মান? -1। হ্যাঁ, 1 কিলো নিউটন, উল্টো দিকে 1 কিলো নিউটন। তাহলে আমি রিঅ্যাকশন আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমি জাস্ট সলভ করতে যাই। প্রথমে এই জয়েন্টে আসলাম। এই জয়েন্টে কয়টা বার আছে? 2টা। আচ্ছা, কোনো এক্সটার্নাল ফোর্স আছে? কোনো রিঅ্যাকশন আছে? অন্য কোনো কিছু আছে? না স্যার। তাহলে 2টা বারই জিরো ফোর্স মেম্বার গেল। কিন্তু স্যার এইদিকে যে 1 কিলো নিউটন আসতেছে, এইটা না, ওইটা তো এই জয়েন্টে নাই তো। আমি কি বলছি, কোনো একটা কর্নারের জয়েন্ট, সেই জয়েন্টে যদি 2টা বার থাকে এবং ওই জয়েন্টে যদি আর কোনো ফোর্স না থাকে, 1 কিলো নিউটন তো ডি জয়েন্টে, ই জয়েন্টে নাই তো, ঠিক আছে? তাহলে এটা যদি জিরো ফোর্স মেম্বার ধরি স্যার, তাহলে টোটাল স্ট্রাকচারটা তো হচ্ছে আনস্টেবল হয়ে যাচ্ছে না? আনস্টেবল হবে না। ওই 1 কিলো নিউটন এই দিকের বার নিবে। 2টা বার, দুই পাশের বার কি যে নিতে হবে এরকম তো কোনো কথা নাই। লেফট সাইডের বার নিয়ে নিবে 1 কিলো নিউটন, শেষ। আবার কি, ঠিক না? ঠিক আছে, তুমি ডিজয়েন্ট অ্যানালাইসিস করো। এই যে ডিজয়েন্ট অ্যানালাইসিস করো, ডিজয়েন্টে বার আছে কয়টা দেখো তো? এই যে ডিজয়েন্টে বার আছে কয়টা? 3টা। আচ্ছা, 3টা বারের ভিতর দেখো এই দিকে 1 কিলো নিউটন আছে না? জি স্যার। তাহলে এইবার এই বারটা তাহলে কত নিউটন হবে বলো তো? এই যে লেফট সাইড -1। হ্যাঁ, মানে উল্টো দিকে 1 হবে, তাহলে এটা হবে উল্টো দিকে 1 কিলো নিউটন। আর এই উপরের বারটা কত হবে বলো তো? ওইটা কোনো কাজ করবে না, জিরো হবে। হ্যাঁ, কারণ 2টা বার একই রেখায় থাকলে 3 নম্বরটা জিরো, ঠিক আছে? তাহলে 2টা বার একই রেখায় আছে, তাহলে 3 নম্বরটা জিরো। তার মানে বেসিক্যালি এই বারটা হবে জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? আর এই যে 1 কিলো নিউটন লোড, সেটা এই লেফট সাইডের বার নিয়ে নেবে, আর রাইট সাইডের বার কোনো ফোর্স নেবে না। এটা হচ্ছে ব্যাপার। সেটা আমরা এই ই জয়েন্ট অ্যানালাইসিস করেই বুঝে গেছি যে দুইটাই জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন সি জয়েন্টে আসো। এখন সি জয়েন্টে বার আছে কয়টা? 4টা। তার ভিতর 2টা জিরো ফোর্স মেম্বার, ওই 2টা বাদ, তাহলে বার আছে কয়টা? 2টা। এখন তাহলে আর কোনো ফোর্স আছে এখানে? না স্যার। তাহলে দুইটাই জিরো ফোর্স মেম্বার। এখানে দুইটাই জিরো ফোর্স মেম্বার। 2টা জিরো ফোর্স মেম্বারে লাল মার্ক করাটা না স্যার? হ্যাঁ স্যার, এখানে রিজনটা কি যে দুইটাই জিরো ফোর্স মেম্বার হইছে? এই সি জয়েন্টের এখানে আরো এক্সট্রা যে দুইটা জিরো করলেন। আচ্ছা, এই আগের দুইটা বুঝছো? জি স্যার, আগের দুইটা বুঝছি। এখন সি জয়েন্টে বার আছে কয়টা? 4টা। আচ্ছা, তার ভিতর জিরো ফোর্স মেম্বার কয়টা? এটা তো স্যার দেখে বুঝতে পারতেছেন। এই যে অলরেডি এই যে আগে বের করছি না আমরা, এটা একটা সেটা ডি জয়েন্টের সময় পাইছি, ডি আর হ্যাঁ, আর ই জয়েন্ট থেকে আরেকটা পাইছি। হ্যাঁ, ই জয়েন্ট যখন ধরলাম, ই জয়েন্টে তো 2টা বার আছে, আর তো কোনো কিছু নাই। জিরো ফোর্স মেম্বার, দুইটাই জিরো ফোর্স মেম্বার না? তাহলে এখন সি জয়েন্টে আসি। এখন সি জয়েন্টে দেখো 4টা বার আছে, তার ভিতর 2টা জিরো ফোর্স মেম্বার, তাহলে বাকি থাকে কয়টা? 2টা। তাহলে সেই 2টা আচ্ছা, তখন এটা 2টা হচ্ছে একটা জয়েন্টে। জয়েন্টে। হ্যাঁ, একটা জয়েন্টে 2টা আছে আর কোনো ফোর্স নাই, তাহলে তো এই 2টাও তখন জিরো ফোর্স মেম্বার। এখন আমি যদি বি জয়েন্টে আসি, বি জয়েন্টে 2টা বার একদিকে আর একটা অন্য দিকে, তাহলে ওইটা জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বার। হ্যাঁ, তাহলে এবার এই বি জয়েন্টের একদিকে জিরো হলে আর একদিকেও তাহলে জিরো ফোর্স মেম্বার।
সবই তাহলে এইভাবে করতে করতে দেখবা যে আসলে এটা মুখে মুখে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো একইভাবে এই হরাইজন্টালেরটা তো সহজে করছি, ভার্টিক্যালেরটা আবার ওরকম সহজে পারবো না। ওইটা আবার এই যে 1 কিলোনিউটন দিয়ে ট্রাসটাকে আবার সলভ করতে হবে। ঠিক আছে, সলভ করলাম। স্যার 1 কিলোনিউটন তো আমরা খালি ডিতে কেন নিছি? হ্যাঁ, ডিতে কেন নিছি? আচ্ছা, এই যে কোশ্চেন হচ্ছে যে ডি পয়েন্টের ডিফ্লেকশন জানতে চাইছে। আর ডিতে নিলাম, আপওয়ার্ড কেন নিলাম স্যার? আচ্ছা, ওইটা ডাউনওয়ার্ড নিলেও সমস্যা নাই, তোমার ইচ্ছা। আমরা ফাইনালি ভ্যালু দেখলে বুঝতে পারবো যে প্লাস না মাইনাস। তোমার স্বাধীনতা আছে, তুমি উপরে নিচে যে কোনো দিকে নিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে দুইটা কেন করছি বুঝতে পারছো? হরাইজন্টাল ডিফ্লেকশন বের করার জন্য হরাইজন্টালি দিয়েছি, আর ভার্টিক্যাল ডিফ্লেকশন বের করার জন্য কি ভার্টিক্যালি দিয়েছি। ঠিক আছে, দুইবার করছি। আচ্ছা, এখন এই চার্ট করে ফেলবা। এখন আমরা জানি যে আমাদের ডিফ্লেকশনের ইকুয়েশন হচ্ছে এইটা, যে সামেশন অফ এফ কিউ এল বাই এ ই। ঠিক আছে, তাহলে এখন প্রতিটা বারের জন্য সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই এফ হচ্ছে কোনটা, এটা হচ্ছে অরিজিনাল লোড, আর কিউ কোনটা, কিউ কোনটা হলো এফটা হচ্ছে অরিজিনাল লোডের, কিউটা কোনটা ভার্চুয়াল লোড। এখন কিউ কিন্তু দুইটা, একটা হচ্ছে কিউ হরাইজন্টাল আর একটা হচ্ছে কিউ ভার্টিক্যাল। ঠিক আছে, প্রতিটা বারের লেন্থ আমি জানি, এরিয়া আমি জানি, তাইলে আমি এই জিনিসটা হিসাব করে ফেলতে পারবো প্রতিটা বারের জন্য। এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কিউভিটা কেমনে বের করলেন স্যার? হ্যাঁ, কিউভি ওই যে 1 কিলোনিউটন উপরে দিয়ে বের করছি। হ্যাঁ, ভার্চুয়াল লোডটা ঠিক আছে। হ্যাঁ, ভার্চুয়াল দুইটা বের করছি, একটা 1 কিলোনিউটন হরাইজন্টাল আর একটা 1 কিলোনিউটন ভার্টিক্যাল, দুইভাবে। আচ্ছা, তাহলে এই সবকিছু আমরা জানি। এখন চার্টটা আমরা ফিল আপ করে ফেলবো। এখন খেয়াল করো, তোমার এই এফ কিউ লেন্থ তারপর হচ্ছে এরিয়া, এগুলো কিন্তু সবকিছুই আলাদা, কিন্তু একটা জিনিস কিন্তু সবার জন্য সেম। সেটা কি বলতে পারবা? ই ই ই কিন্তু মডুলাস অফ ইলাস্টিসিটি। তাই স্টিলের ক্ষেত্রে এটা ওই প্রতিটা বারের জন্যই সেম। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি এইখানেও চাইলে ইটা দিয়ে দিতে পারো, একবারে হিসাব করে বের হয়ে যাবে, তাতেও কোনো সমস্যা নাই। আর আরেকটা কাজ করতে পারো, ইটা এখানে হিসাব করার দরকার নাই, সেটা হচ্ছে যে ইটা তুমি হাতে রেখে দাও, এইটা লাস্টে এসে হিসাব একবারে বসাই দাও, ইকুয়েশনে এসে বসাই দাও। ঠিক আছে, তখন দেখবা কি, তখন তোমার এইখানকার এই চার্টের হিসাবটা একটু সহজ হবে। কারণ তুমি চার্ট থেকে যদি প্রতিবারই যদি প্রত্যেকটার সাথে ই হিসাব করতে হয়, তাহলে তোমার তো সেটা সময় যাবে। তার থেকে তুমি প্রত্যেকবার ই হিসাব করার থেকে লাস্টে এসে ই এর মানটা একবার বসাই দিলা ইকুয়েশনে, তাহলেই তো হয়। বুঝতে পারছি স্যার? এটা অনেক সময় আর অঙ্ক লাগবে, অনেক সময় লাগবে। তুমি আমার কথা বোঝো কিনা, সে সময় টময় পরে, আগে জিনিস তো বুঝতে হবে। পরীক্ষার হিসাব খালি সবকিছুর মধ্যে পরীক্ষা টেনে নিয়ে আসো, একটা বদ অভ্যাস। ঠিক আছে, তুমি আগে দেখো যে এখানে আমার হচ্ছে কি, যে এই এফ কিউ লেন্থ এরিয়া এগুলো আমি হিসাব করলাম। এখন ই এর যে ব্যাপারটা, এটা আমি কি করতে পারি বলো? হ্যাঁ, এখন তুমি এই প্রত্যেকটার সাথে সাথেও যদি করো, ঠিক আছে, এখানে লিখে নিলা যে এফ কিউ এল বাই এ ই, এফ কিউ এল বাই এ, প্রত্যেকটার সাথে সাথে করলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা একটু টাইম বেশি লাগবে, কারণ প্রত্যেকবার ই এর হিসাবটা করতে হবে। তার থেকে তুমি যেহেতু সেম, তাহলে তুমি লাস্টে একবারে এসে ই এর মানটা বসাই দাও, তাইলেই তো হয়। ঠিক আছে, এইখানে সেটাই করছে। তো একই রকম শর্টকাট তুমি আরো ব্যবহার করতে পারবা। ধরো তোমাকে আমি এরিয়া, সবগুলো বারের এরিয়া সেম করে দিলাম, তাহলে কি করবা বলো? তাহলে দুইটা একদম লাস্টে এসে করলে, হ্যাঁ, তাহলে তোমার এই এরিয়াটাও ভিতরে হিসাব করার দরকার নাই, এখানে তুমি শুধু এফ কিউ এল হিসাব করো, এরিয়াটা আর ইয়ের মান, এরিয়া এগুলো সব লাস্টে একবারে বসাই দাও। ঠিক আছে না? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। তো তাহলে সেটা করছে এখানে দেখো, তাহলে এই যে এফ এর মান এর সামেশন করবা, সবগুলো বার এটা সামেশন করে কত আসছে? 936। আচ্ছা, তাহলে 936টা বসাই দিয়েছে, এইটা হচ্ছে এফ কিউ এল বাই এ, এটার মান। আচ্ছা, এখন এখানে এককটা একটু খেয়াল করো। এফ এর একক কি? কিলোনিউটন। কিউ এর একক কি? কিলোনিউটন। লেন্থের একক কি? মিটার। হ্যাঁ। আচ্ছা, এরিয়ার একক কি? 10 টু দি পাওয়ার মাইনাস মিটার স্কয়ার, কিন্তু ওই 10 টু দি পাওয়ার মাইনাস 3টা এখানে হিসাব করে নাই ওরা। ওটা সবার সাথেই তো আছে, বারবার আছে, যার কারণে এখানে হিসাব করে নাই, ওটা লাস্টে বসাই দিলাম 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার স্কয়ার। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে ই এর মান বসাও। এখন ই এর মান কোশ্চেনে কত দিছে? মডুলাস অফ ইলাস্টিসিটি, এই যে কত দিছে দেখো, 200 ইনটু 10 টু দি পাওয়ার 6 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমার এটাও কিলোনিউটনে আছে, সমস্যা নাই, তাহলে আমার সব এককগুলো সব মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমি বসাই দিলাম যে 200
কিলোনিউটন পার মিটার স্কয়ার। তাহলে ওই যে সব কিলোনিউটন টিউটন মিটার টিটার এগুলো সব কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এগুলো সব কাটাকাটি চলে গেলে লাস্টে এসে আচ্ছা 200 সাথে আবার 10⁶ আছে, আচ্ছা এটা আছে 200 × 10⁶ এটা আছে। তো এগুলো সব হিসাব করার পরে ঠিক আছে লাস্টে এসে ডিফ্লেকশনটা যেটা পাবো, ঠিক আছে, সেটা আমি কোন এককে পাবো? মিটারে পাবো, ঠিক আছে? সবকিছু কিলোনিউটন আর মিটারে ছিল, তাহলে লাস্টে ডিফ্লেকশন পাবো কোন এককে? মিটারে। হ্যাঁ মিটারে পাবো। এখন এইখানে একটু খেয়াল করে দেখো, এইখানে এই 10⁶ আর 10⁻³ দুইটা গুণ করলে কত হয়? 10⁻³ 10⁻³ হয়, এক্স্যাক্টলি। তাহলে 10⁻³ হয়, তাহলে নিচে একটা 10⁻³, নিচে একটা 10⁻³। এখন উপরেও একটা 10⁻³ দিয়ে রাখছে, এইটার কারণ কি বলতে পারো? লেন্থের জন্য, লেন্থে বলা ছিল। এই যে এই ডিফ্লেকশনটা তো আমি মিটারে পাবো, তাই না? এখন মিটারে এটা ডিফ্লেকশনের মান খুবই ছোট আসবে, তো এটাকে আবার 1000 দিয়ে গুণ করবা, তাহলে 1000 দিয়ে গুণ করলে এটা একবারে মিলিমিটার হয়ে যাবে। এই 1000 দিয়ে গুণ করার কারণে উপরে একটা 10⁻³ দিয়ে রাখছে, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি মিলিমিটারে অ্যানসারটা পাওয়া গেছে। পজিটিভ পাইছে, পজিটিভ পাইলে ডিফ্লেকশনটা কোন দিকে হবে? রাইটে না লেফটে? রাইট, রাইটে। আচ্ছা, আর ভার্টিক্যালের ক্ষেত্রে নেগেটিভ পাইছি। আমরা আপওয়ার্ড নেগেটিভ না, আমরা তো ফোর্স দিছিলাম আপওয়ার্ড, 1 কিলোনিউটন ফোর্স দিছিলাম আপওয়ার্ড, আর এখন ডিফ্লেকশন পাচ্ছি নেগেটিভ, তার মানে আসলে ডাউনওয়ার্ড। এই আর কি ব্যাপার। তো একইভাবে एग्जांपल 2 তোমরা প্র্যাকটিস করবা, এটা ছোট আছে দেখো, এখানে মাত্র 1 2 3 4 5 5টা বার আছে, ঠিক আছে? एग्जांपल 2টা তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? एग्जांपल 3 তে গিয়ে আমি হচ্ছে আরেকটা জিনিস একটু তোমাদের কাজটাকে আরেকটু ছোট করে দেই। দেখো, যদি সিমেট্রিক ট্রাস হয় তখন তোমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। তখন দেখো, তখন তোমার হচ্ছে যে এই টোটাল হিসাবটা করার দরকার নেই, তুমি শুধু এক পাশ হিসাব করলেই হবে। সেটা কি রকম? সেটা হচ্ছে এখানে বার আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। এক পাশে কয়টা বার? 8টা। এই পাশেও কয়টা? 8টা। আর মাঝখানে আছে কয়টা? একটা। তাহলে টোটাল বার কয়টা? 17টা। 17টা। চার্টে যে হিসাব করবা 17টা বার হিসাব করার দরকার নাই, শুধু এক পাশ হিসাব করবা। তাহলে শুধু এক পাশ হিসাব করলে কয়টা হলো? 9টা। 8টা। এক পাশের 8টা। এক পাশের 8টা, ওইটাকে 2 দিয়ে গুণ করে দিব আমরা। 2 দিয়ে গুণ করে দিলে আমরা টোটালটা পেয়ে যাব, ঠিক আছে? এখন এক পাশের 8টা, এখন মাঝখানেরটা কি করব? ওইটা তো হিসাব করতে হবে তা স্যার। না, তাহলে কিন্তু 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে তো তখন তো ওইটা আবার 2টা হয়ে যাবে। তাহলে মাঝখানেরটা কি করব? এটা আলাদা পাস করব শুধু। না না, মাঝখানেরটা কিছুই না, জাস্ট ওইটা লেন্থ অর্ধেক ধরবা, এই এর থেকে আর কিছু বেশি কিছু না। মাঝখানেরটা লেন্থ অর্ধেক, তার মানে তুমি 8টা বার হিসাব করবা আর মাঝখানেরটার লেন্থ কি করবা বলো? অর্ধেক ধরবা, ঠিক আছে? তাহলে লেন্থ যদি অর্ধেক ধরো, তারপর ফাইনালি আমরা কি করব? ফাইনালি আমরা হচ্ছে যে এই টোটাল যেটা পাবো সেটাকে আমরা ফাইনালি 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই, এবার 8টা 8টা 16টা হয়ে গেল, আর মাঝখানেরটা তো অর্ধেক ধরছিলাম, তাহলে অর্ধেক অর্ধেক ফুল একটা হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, বুঝছো কিনা বলো? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। ধরো আমি সিমেট্রিক ট্রাস পরীক্ষা দিয়ে দিলাম, এখন তোমার কিন্তু তুমি বলবা যে স্যার বার তো অনেকগুলো দিয়েছেন। আমি বলবো না, বার তো আমি অনেকগুলো দেই নাই, আমি তো সিমেট্রিক দিছি, তোমার তো এক পাশ করলেই হয়ে যাইতো। এই জিনিসটা বুঝছো কিনা সেটা আমাকে একটু এনশিওর করো। জি স্যার। কি করতে হবে বলো তো? হাফ সলভ করে লাস্টে গিয়ে ওইটা ডাবল দিয়ে গুণ করতে হয়, আর মাঝেটা হাফ। তাহলে এক্স্যাক্টলি তাহলে হাফ সলভ করব, লাস্টে গিয়ে ওটা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটালটা চলে আসবে। আর মাঝখানের যে একটা বার থাকবে, ঠিক আছে, যদি কোনো মাঝখানে কোনো বার থাকে, ঠিক আছে, এখন সেইটাকে আমরা অর্ধেক নিব। অর্ধেক কিভাবে নিব? অর্ধেক হচ্ছে একটা লেন্থ অর্ধেক নিব, এই আর কিছুই না। এখন এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সিমেট্রিক বলতে কি বুঝাচ্ছি আমি? সিমেট্রিক বলতে বুঝাচ্ছি, হ্যাঁ, সিমেট্রিক বলতে আমি বুঝাচ্ছি যে ভার্চুয়াল লোড আর অরিজিনাল লোড দুইটাই সিমেট্রিক হইতে হবে। একটা সিমেট্রিক হইলো আরেকটা হইলো না, তাহলে কিন্তু হবে না। যেমন এখানে দেখো, এখানে অরিজিনাল লোড 16 কিপ 10 কিপ 16 কিপ, তাহলে এটা কি সিমেট্রিক নাকি সিমেট্রিক না বলো? সিমেট্রিক। হ্যাঁ, এখন এটা তো অরিজিনালের জন্য সিমেট্রিক,
এখন ভার্চুয়াল খেয়াল করো, ভার্চুয়ালটা হচ্ছে যে ফাইন্ড দি ভার্টিক্যাল ডিফ্লেকশন অফ পয়েন্ট 3। আচ্ছা পয়েন্ট 3 তে ডিফ্লেকশন বের করতে বলছে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে পয়েন্ট 3 তে একটা কি করব, পয়েন্ট 3 তে এক কিপে, হ্যাঁ পয়েন্ট 3 তে আমি একটা এক কিপের লোড দিব। এখন পয়েন্ট 3 তে যদি এক কিপ লোড দেই, পয়েন্ট 3 তে তো মিডলে, তাই তো, এটা যদি মিডলে হয় তাহলে দুই সাইডের রিঅ্যাকশন কেমন হবে, 0.5 তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সিমেট্রিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভার্চুয়াল লোডের জন্য এটা সিমেট্রিক আর অরিজিনাল লোডের জন্য তো সিমেট্রিকই। কিন্তু এখন দেখো এই কোশ্চেনটাই যদি ঘুরাই দেওয়া হয়, যে মনে করো বলা হলো 4 নম্বর পয়েন্টের তুমি ডিফ্লেকশন বের করো, তাহলে আর সব করতে হবে স্যার। তাহলে এখন 4 নম্বর পয়েন্টে যদি এক কিপ দেই, এখন রিঅ্যাকশন তো হাফ হাফ হবে না, তো তাহলে তো এটা তো আর সিমেট্রিক থাকলো না। ঠিক আছে, তাহলে দেখা যাবে কি যে অরিজিনালের জন্য সিমেট্রিক কিন্তু ভার্চুয়ালের জন্য আর সিমেট্রিক না, তো সেক্ষেত্রে লাভ নাই কোনো, আলটিমেটলি ওই 17টা বারের হিসাবই করতে হবে। তাহলে সিমেট্রিক মানে কি এইটা কিন্তু বুঝতে হবে। সিমেট্রিক মানে হচ্ছে অরিজিনাল এবং ভার্চুয়াল দুই দিকেই এটা সিমেট্রিক হতে হবে, তাহলেই কেবলমাত্র এই নীতিটা অ্যাপ্লিকেবল। সো তাহলে মোটামুটি আশা করি এগুলা তোমরা বুঝতে পারছো যে পর্যন্ত আলোচনা করলাম। এখানে তোমার এক্সারসাইজে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, এই এক্সাম্পলের মধ্যে 3টা অঙ্ক আছে। ঠিক আছে, আমি তো বুঝলাম স্যার, ক্লাসে স্যার মনে হয় জটিল হয়েছে স্যার। না ট্র্যাশের একটা ম্যাথ আসবে, আমি বলে দিলাম, যাও তুমি লিখে রাখো। আসবে না, ট্র্যাশের ডিফ্লেকশন বের করার একটা ম্যাথ আমি ফাইনাল পরীক্ষায় দিব। ঠিক আছে, ছোটখাটো ট্র্যাশ দিব, শোনো ছোটখাটো ট্র্যাশ দিব অথবা এরকম সিমেট্রিক ট্র্যাশ দিব, মানে তোমার 4-5টার বেশি বার হয়তো 5-6টার বেশি বার হয়তো বের করা লাগবে না আর কি, এরকম। তো এখন তুমি সেটা কি করবা, তুমি এখন বুঝে যাবো। এখন তোমার ট্র্যাশ সলভ করেই পরীক্ষায় গেলে যাবা, না গেলে মনে করো ওই 5-6 মার্ক মনে করো যে ব্ল্যাঙ্ক, এটা তুমি এখন হিসাব করে নাও। তো তাহলে এখন হচ্ছে যে এই এক্সারসাইজ থেকে তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এক্সাম্পলে 3টা অঙ্ক আছে আর এক্সারসাইজে আরো কিছু অঙ্ক, সেগুলোর অ্যানসার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তুমি একটু প্র্যাকটিস করবা। আচ্ছা এইখানে আরেকটা জিনিস একটু জাস্ট আমি এটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে প্রথম যে অঙ্কটা করলাম ট্র্যাশের, ঠিক আছে, ট্র্যাশের যে প্রথম যে অঙ্কটা করলাম, এখানে আমরা এই ডি পয়েন্টের ডিফ্লেকশন বের করছিলাম, তাই তো? ডি পয়েন্টের, আচ্ছা ডি পয়েন্টের কয়টা ডিফ্লেকশন বের করছিলাম? ডি পয়েন্টের কয়টা ডিফ্লেকশন বের করছিলাম বলো? অরিজিনাল আর ভার্চুয়াল এর জন্য। না 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 সেটা না, দুইটা ডিফ্লেকশন, একটা হচ্ছে যে হরাইজন্টাল ডিফ্লেকশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল। দুইটা কোশ্চেন ছিল এখানে বেসিক্যালি। ঠিক আছে, ঠিক আছে, হরাইজন্টাল ডিফ্লেকশন একটা করছিলাম, আবার ভার্টিক্যাল ডিফ্লেকশন একটা করছিলাম। এখন এখানে কোশ্চেনে যদি বলে যে ডি পয়েন্টের টোটাল ডিফ্লেকশন কত, টোটাল ডিফ্লেকশন কিভাবে হবে বলো? তাহলে দুইটার যোগফল। না না, দুইটা তো দুই ডিরেকশনে, তাহলে যোগ করলে কিভাবে হবে? ধরো কোনো একটা বিন্দু এই দিকে 3 মিটার সরে গেছে আর নিচের দিকে আরো 4 মিটার সরে গেছে। এখন বলো তো অরিজিনাল পয়েন্ট থেকে এই বিন্দুটা কত দূরে আছে? স্যার এটা লব্ধি করতে হবে। কত দূরে আছে? স্যার লব্ধি করতে হবে 5 মিটার। তা কিভাবে পাইলাম? দুইটা লব্ধি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানেও সেম কাজ। এখন তোমাকে মনে করো ডি পয়েন্টের হরাইজন্টাল ডিফ্লেকশন বের করতে বলছে, ভার্টিক্যাল ডিফ্লেকশন বের করতে বলছে। এবার বললো যে টোটাল ডিফ্লেকশন কত? তাহলে টোটাল ডিফ্লেকশন মানে হচ্ছে যে তোমার ডেল্টা এইচ স্কয়ার প্লাস ডেল্টা ভি স্কয়ার। তার মানে হচ্ছে কি হরাইজন্টাল ডিফ্লেকশন প্লাস ভার্টিক্যাল ডিফ্লেকশন, এই দুইটা ওই যে লব্ধি বের করতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে রুট ওভার হরাইজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল স্কয়ার। ঠিক আছে, সো এই জিনিসটাই যে এক্সারসাইজের একটা অঙ্কে এরকম আছে আর কি, এই জন্য এটাও একটু আলোচনা করে দিলাম। ঠিক আছে, এক্সারসাইজের কোন অঙ্কটা? এই যে এই অঙ্কটা, এই যে এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 তে দেখবা এই যে তোমার লব্ধি বের করছে। আচ্ছা, তো এইভাবে এই যে কয়টা আছে এগুলো করে ফেলবা সব। আচ্ছা, কোনো সমস্যা হলে, কারোর কোথাও বুঝতে সমস্যা হলে ডেস্কে আসতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা মোটামুটি আমরা মনে হয় যে স্যার পিডিএফটা দিলে ভালো হয়। দেওয়া আছে তো, ওই সব একবারে দিয়ে দিছি না, প্রথমেই তো দিয়ে দিছি সেমিস্টারের শুরুতেই। আরে কোন জায়গায় দিয়েছেন? গুগল ক্লাসরুমে। সে তো সেই কবে দিছি, সে তো একদম সেমিস্টার যখন শুরু হয় তখনই তো দিয়ে দিছি। 18-20টার মতো বই একবারে দিয়ে দিছি জিপ করে। ওখানে এই বইটাও আছে। এই বইটার নামটা কি?
আচ্ছা, এই বইটার নামটা হচ্ছে এই যে ডিফ্লেকশন অফ ডিটারমিনেট স্ট্রাকচার, এই যে ডক্টর আতাউর রহমান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আলাদাভাবে গ্রুপেও দিয়ে দিব, গুগল ক্লাসরুমে তো থাকলোই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও এটা আবার দিয়ে দিব। স্যার আপনি কি ফাইনালের সবকিছুই এই বই থেকেই পড়াচ্ছেন? না, ফাইনালে সবকিছু এই বই থেকে কিভাবে পড়াবো? এত নাম দেখেই বুঝতেছো, ডিফ্লেকশন অফ ডিটারমিনেট, তো ডিফ্লেকশনটা এখানে আছে। আর আর্থকুয়াকটা এখানে কিছুটা, আর্থকুয়াকের সাথে যেহেতু ডিফ্লেকশনের ইয়ে আছে, আর্থকুয়াকটা এখানে কিছুটা আছে আর কি। হয়তো আর্থকুয়াকও আমি এখান থেকে পড়াইতে পারি, কিন্তু এরপর বাকি যে জিনিসগুলো আছে, আমাদের নেক্সট চ্যাপ্টার ইনফ্লুয়েন্স লাইন কিন্তু এই বই থেকে না। ঠিক আছে, তারপর উইন্ড লোড আছে, তারপর তোমার হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেম, ওগুলো ডিফারেন্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে মোটামুটি ইনফ্লুয়েন্স লাইন শুরু করব। ঠিক আছে, আর এই চ্যাপ্টার শেষ করলাম। আর তোমাদের প্রেজেন্টেশনটা রবিবার হবে, এবং ওই কি বলে মানে তোমরা সবাই হচ্ছে এর মধ্যেই টপিকগুলো সব ক্লিয়ার করে ফেলবা, এখনো যারা ক্লিয়ার করতে পারো। এর উপর কি কোনো কুইজ দিবেন স্যার? এই চ্যাপ্টারের উপর না, এই চ্যাপ্টারের উপর সি সেকশনে নিব। সি সেকশনের আসো না? জি স্যার। হ্যাঁ, সি সেকশনে এই চ্যাপ্টারের উপর বুধবার কুইজ হবে। স্যার ক্লাস রেকর্ডটা একটু দিতে বলেন স্যার। ওই কে রেকর্ড করছো দিয়ে দিও। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নেব, আমি স্ক্রিনশট নিয়ে নিতেছি, কেউ লিভ করেও না। স্যার আমরা 4 জন। হ্যাঁ দাঁড়াও একটু, আমি নিয়ে নিই, তারপর তোমাদেরটা পরে শুনতেছি। Dua sila.